আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। স্বাগতম তোমাদের লেকচার 4 এ। আজকে আমরা ভৌত জগৎ ও পরিমাপ পুরোটা শেষ করে ফেলতেছি, বেসিক এমসিকিউ এবং সবগুলো ম্যাথের টাইপ সহ। এরপরে তোমাদের আসবে একটা ওয়ান শট সিকিউ ক্লাস, এরপরে আসবে একটা ওয়ান শট এমসিকিউ ক্লাস। তো ওয়ান শট সিকিউ ক্লাসের টাইপ ভিত্তিক আমি তোমাদের যে সিকিউগুলো সলভ করে দিব, ওই সিকিউগুলো পুরো চ্যাপ্টারের সমান হবে। সো ওই সিকিউ ক্লাসটা কেউই মিস করবা না, সবাই ওই সিকিউ ক্লাসটা করবা। আর ওই সিকিউ ক্লাসটা করার মাধ্যমে পুরো চ্যাপ্টারের যত সিকিউ আছে তোমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। এরপর এমসিকিউ, এরকমভাবে ধারাবাহিকভাবে কিন্তু আমাদের ক্লাসগুলো আসবে। আর রুটিন অনুযায়ী ক্লাসগুলো দিচ্ছি। দেখো, এই ক্লাসটা কিন্তু রুটিন অনুযায়ী যেই দিন ছিল সেদিন দিতে পারি নাই, আজকে তোমাদের এই ক্লাসটা আমি দিচ্ছি। সেটা হচ্ছে ব্যাকআপ ক্লাস হিসেবে, যে রুটিনের মিস ক্লাস গেছে সেই মিস ক্লাসের ব্যাকআপ ক্লাস হিসেবে দিচ্ছি। বাট রুটিন অনুযায়ী এই দিন তোমাদের ক্লাসগুলো হবে। সবাই রুটিনটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো যারা এখনও নেও নাই। এরপরে দেখো, আমরা অধ্যায় অ্যানালাইসিস করে এই যে বহু নির্বাচনীর 2 থেকে 4টা টাইপ আসবে, এগুলো সবগুলো আমরা করে ফেলছি। সংক্ষিপ্ত প্রশ্ন ওগুলা আমরা গত ক্লাসে হচ্ছে দেখো ভার্নিয়ার স্কেলটা শেষ করছিলাম। আজকে আমরা হচ্ছে পরিমাপের যন্ত্রপাতি, যে স্ক্রু গজটা পরিমাপের যন্ত্রপাতি, তারপর হচ্ছে ত্রুটি ও নির্ভরতা থেকে আপেক্ষিক ত্রুটি ও চূড়ান্ত ত্রুটি, এই যে টোটাল স্ক্রু গজ, আপেক্ষিক ত্রুটি ও চূড়ান্ত ত্রুটি, এই টপিকগুলো প্রথমে পড়বো। এই রিলেটেড কয়েকটা ম্যাথ করব, তারপরে এই রিলেটেড যত টাইপের এমসিকিউ হইতে পারে ওই এমসিকিউগুলো করে আজকে এই চ্যাপ্টারটা মোটামুটি লেভেলের একদম কোর বেসিক থেকে শেষ হবে। এরপরে কি বললাম, ওয়ান শট সিকিউ ক্লাস, ওয়ান শট সিকিউ ক্লাস, ওয়ান শট এমসিকিউ ক্লাস অ্যান্ড হচ্ছে ওয়ান শট শর্ট কোয়েশ্চেন ক্লাস। ওই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আসবে। এরপর আমরা নতুন চ্যাপ্টার আবার এরকম এই সিস্টেমেই নতুন চ্যাপ্টার শুরু করবো। কেমন লাগে এই সিস্টেমের ক্লাসগুলো তোমরা একটুখানি কমেন্ট করে আমাকে জানায়। তো প্রথমে আমরা আসি যে হচ্ছে স্ক্রু গজ কি। তাহলে স্ক্রু গজও হচ্ছে একটা পরিমাপক যন্ত্র, যেমন ভার্নিয়ার স্কেল একটা পরিমাপক যন্ত্র ছিল, স্ক্রু গজ একটা পরিমাপক যন্ত্র, যা দিয়ে তুমি ভার্নিয়ার স্কেলে যা যা মাপতে পারতা স্ক্রু গজেও তাই মাপতে পারবা। বাট তাহলে স্ক্রু গজটা কেন? কারণ ভার্নিয়ার স্কেলে তুমি যতটুকু সূক্ষ্মভাবে মাপতে পারতা, স্ক্রু গজে তার চেয়ে বেশি সূক্ষ্মভাবে মাপা সম্ভব। তার মানে এটা একটা কি পরিমাপক যন্ত্র। দেখো, স্ক্রু গজ হলো একটি পরিমাপক যন্ত্র যা দিয়ে খুব সূক্ষ্ম কথাটা কারো কঠিন লাগলে তুমি এখানে ক্ষুদ্রও ব্যবহার করতে পারো, ছোট। তো যা দিয়ে খুব ছোট দৈর্ঘ্য, যেমন তারের ব্যাস, পাতলা পাতের বেদ। তারের ব্যাস মানে কি? একটা তার, চিকন একটা তার, সেই তারের একটা কি ব্যাস, আর পাতলা কোনো পাত থাকলে সেই পাতটা কতটুকু পুরু, এই টাইপের জিনিসপাতি মাপার জন্য আমাদের কি ব্যবহার করা হয়? স্ক্রু গজ ব্যবহার করা হয়। স্ক্রু গজের অপর নাম হচ্ছে মাইক্রোমিটার। তুমি বুঝছো, এটা দিয়ে মানে ভার্নিয়ার স্কেল দিয়ে যা মাপা যায় স্ক্রু গজ দিয়ে তাই মাপা যায়। ভার্নিয়ার স্কেল দিয়ে আরো বেশি জিনিসপাতি মাপা যায়। সো তোমাদের পরীক্ষার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই জন্য আমি ভার্নিয়ার স্কেলের উপর একটা ক্লাসই নিছি, আগের ক্লাসটা 3 নম্বর ক্লাসটা, যারা দেখো নাই দেখে আসবা। কিন্তু স্ক্রু গজ দিয়ে তোমার ভার্নিয়ার স্কেলের থেকেও ছোট ছোট দৈর্ঘ্য মাপা যায়। কিন্তু অলরাউন্ডার কে? ভার্নিয়ার স্কেল। তাই সব কোয়েশ্চেন যদি আসে সব ভার্নিয়ার স্কেলের উপরই আসে, স্ক্রু গজ থেকে খুবই রেয়ার আসে। তো এই জন্য এটা একটু লেস ইম্পর্টেন্ট, বাট আমরা এটা শিখতেছি। সো দেখো, আগে এখানে এটার স্ট্রাকচার বা গঠনটা একটুখানি দেখে নাও। সো এটাকে বলি আমরা আনবিল, যেটা মুভ করে না। এটাকে আমরা বলি স্পিন্ডল, যেটা মুভ করে। এটাকে আমরা বলি হচ্ছে কি স্লিপ। হ্যাঁ, তো এগুলো তোমাদের দরকার নেই। তোমাদের যেটা আছে যে মেইন স্কেল, বা এটাকে আমরা বলতেছি বাংলায় প্রধান স্কেল। ঠিক আছে, এইটা তোমাদের অনেক ইম্পর্টেন্ট। এটা মেইন স্কেল বা প্রধান স্কেল কোনটা? এই যে একটা স্কেল দেখতে পাচ্ছ না ভাইয়া, এই যে একটা স্কেল, এটা হচ্ছে কি তোমার প্রধান স্কেল। তোমার হাতে যে স্কেলটা থাকে মিটার স্কেল, ওটাই হচ্ছে এটা। ঠিক আছে, এরপরে দেখো এই যে একটা স্কেল এখানেও দাগানো আছে, এটাকে বলা হচ্ছে সার্কুলার স্কেল। ঠিক আছে, এটারে বলা হচ্ছে গিয়ে সার্কুলার স্কেল। বাংলায় আমরা এটারে বলি বৃত্তাকার স্কেল। সো এটারে আমরা বাংলায় বলি হচ্ছে বৃত্তাকার স্কেল। বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেল। আর এটা তো র্যাচেট, এটাকে বাংলায় বলি হচ্ছে আমরা টুপি। বুঝতে পারছো? সো আমরা এখানে কি কি পাইলাম বলো তো? প্রধান স্কেল, যেটা মেইন স্কেল। তারপর হচ্ছে আমরা কি পাইলাম? বৃত্তাকার স্কেল বা সার্কুলার স্কেল। এরপর হচ্ছে আমরা পাইলাম র্যাচেট বা টুপি। এই এই 3টা জিনিস আমাদের জন্য মেইন, এগুলোই তোমাদের মুখস্থ রাখতে হবে। বাকি এগুলো তুমি যদি মনে রাখতে পারো, অ্যানভিল, স্পিন্ডল, স্লিপ, থিম্বল, এগুলো জাস্ট হচ্ছে মানে বিভিন্ন পার্টের নাম। বাট মেইন স্কেল হচ্ছে 3টাই, মেইন স্কেল মানে প্রধান স্কেল, বৃত্তাকার স্কেল, আর ওই যে র্যাচেট, বা এটাকে বাংলায় আমরা কি বলি? এটাকে বাংলায় বলা হচ্ছে গিয়ে টুপি। এটাকে বলা হচ্ছে গিয়ে টুপি।
হ্যাঁ টুপি, এটাকে ঘোরানো যায়। তো চলো এবার আমরা একটা অ্যানিমেশনের মাধ্যমে এই স্ক্রু গজটা বাস্তবে দেখতে হয় কিভাবে সেটা একটু দেখে নিই কিরকম দেখতে হয়। সো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের একটা স্ক্রু গজ, তাই না? তো এই স্ক্রু গজের মেইন স্কেলটা ঢাকা আছে, এই যে দেখো এই যে র্যাচেট বা টুপি, এটাকে কিন্তু এভাবে কি করা যায়, এই যে এটাতে ধরে এমনি ঘোরানো যায়। তো এটাকে ঘুরলে এই যে এই মেইন স্কেলটা ঘুরে দেখো, এই যে মেইন স্কেলটা, তাহলে মেইন স্কেলে দাগ আছে কয়টা দেখো, এই যে 0 থেকে এখানে 95, আবার 0 দাগ মিস কয়টা 100টা, তাই না? এভাবে ঘুরে এসে এই যে 0 5 10 15 20 30 20 এরকম করে 5 5 5 করে 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 এখান থেকে শুরু করে আবার যদি এখানে আসে, তাহলে এরকম ছোট 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 দাগ আছে কয়টা 100টা। প্রত্যেকটা দাগের দৈর্ঘ্য কত 1 মিলিমিটার, ঠিক আছে? সো দেখো এই যে এটাকে এই বৃত্তাকার স্কেল এই টুপিটাকে এটাকে কি করা যায়, ঘুরানো যায়। যদি এটাকে তুমি ঘুরাও, তাহলে এই যে তোমার স্পিন্ডেলটা আছে, এই স্পিন্ডেলটা সামনে আগে পিছনে মুভ করে, এই যে স্পিন্ডেলটা সামনে আগে পিছনে মুভ করে। আর আনভিল, এই আনভিলটা যেরকম আছে সেভাবেই থাকে। আর দেখো এই যে আমাদের ইয়েটা আছে, আমাদের যে সার্কুলার স্কেলটা আছে, এটাকে রোটেট করার মাধ্যমে আমাদের এই যে আমাদের পুরো স্ক্রু গজের যেই আমাদের বৃত্তাকার স্কেলটা আছে সেটা হচ্ছে গিয়ে তোমার এই যে মেইন স্কেল বরাবর কি করতে থাকে, মুভ করতে থাকে। বুঝতে পারছো? এই যে আমাদের স্লিপ বরাবর মেইন স্কেলটা, এই মেইন স্কেল বরাবর এটাকে যদি তুমি ঘোরাও, এটা কি করে দেখো কেমনে মুভ করে, দেখছো? এই যে আমি এটা কিভাবে ঘুরাইতেছি দেখো, এটাকে আমরা উপরে ঘুরাইতেছি, এটাকে নিচে ঘুরাইতেছি। সো এইভাবে ঘুরাইলে এটা কি করতেছে, মুভ করতেছে। সো এরকম আর কি, এটা আমাদের একটা কি, এটা হচ্ছে আমাদের একটা স্ক্রু গজ। ওকে, স্ক্রু গজ আমরা দেখলাম। এবার আমরা স্ক্রু গজকে চিনলাম, স্ক্রু গজের সংজ্ঞাটা কি বুঝলাম। তাহলে স্ক্রু গজ হলো একটি পরিমাপক যন্ত্র যা দ্বারা খুব ক্ষুদ্র বা ছোট বা সূক্ষ্ম যেটাই বলো দৈর্ঘ্য পরিমাপ করা হয়, যেমন তারের ব্যাস এবং হচ্ছে পাতলা পাতের বেড। তো এইটা দিয়ে তোমাদের সংজ্ঞা হয়ে যাবে এবং একটা স্কেলের মেইন কি কি জিনিস আছে সেটাও আমরা বুঝলাম। এরপর আমরা আসি যে স্ক্রু গজের পিচ, ভালো মতো বুঝো। স্ক্রু গজের বৃত্তাকার স্কেল সম্পূর্ণ একবার ঘোরালে এইটা রৈখিক স্কেল বরাবর বা হচ্ছে মেইন স্কেল প্রধান স্কেল বরাবর যতটুকু সরণ ঘটে সেটাই হচ্ছে গিয়ে তার পিচ। চলো আগে এই জিনিসটা তোমাকে আমি সিমুলেশনের মাধ্যমে দেখাই। এই যে মনে করো এটাকে আমি এখানে আমি ঘুরাই আগে এটার সাথে লাগাই দিই। সো এখন দেখো মেইন স্কেলের রিডিং কত, তুমি আমাকে বলো মেইন স্কেলের রিডিং কত, 0। মেইন স্কেলের রিডিং কত, এই যে এখানে মেইন স্কেলে দেখতে পাচ্ছ 0, দেখা যাচ্ছে না এই যে 0 দাগটা ঢেকে গেছে, এই যে 0 দাগটা। এখন যদি আমি দেই এই যে মেইন স্কেলের রিডিং কত, 0। আর এই যে বৃত্তাকার স্কেলের 0তম দাগটা মেইন স্কেলের সাথে মিলে যায়, তো এটাই হচ্ছে বৃত্তাকার স্কেলের সমাপতন, ঠিক আছে? বৃত্তাকার স্কেলের সমাপতন, তার মানে আমরা দেখতেছি এখন সবই 0, তো এখানে কোনো দৈর্ঘ্য নাই, কোনো দৈর্ঘ্য আপাতত মাপা নেই। এখন আমি করব কি, এই বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘুরাবো, এই বৃত্তাকার স্কেলকে কি করব, সম্পূর্ণ একবার ঘোরাবো। দ্যাট মিনস 0 থেকে ঘুরিয়ে আবার 0-তে আনবো, ঠিক আছে? তার মানে সম্পূর্ণ একবার ঘুরাবো। তাহলে ঘুরাই সম্পূর্ণ একবার, দেখো বুঝো। এই যে দেখো 0 থেকে ঘুরানো শুরু করলাম, এই যে কত ঘুরাইলাম, এই যে 30 পর্যন্ত ঘুরাইলাম, এই যে 35 40 50 60 65 70 75 80, 0 থেকে আবার 0-তে নিয়ে আসবো। এই যে দেখো 0 থেকে 0-তে, এই যে 0-তে মিল মিল মিল, মিলে না, দাঁড়াও একটু মিলাই ফেলাইতেছে, এই যে মিলে গেছে। দেখো দেখো এই যে 0 থেকে একবার সম্পূর্ণ ঘুরাইয়া আবার কার সাথে মিলাইলাম, এই যে 0-র সাথে কিন্তু মিলাইলাম, বুঝছো? কিন্তু এই দাগটা আগে 0-তে ছিল, তো আমি কি করছি, একবার সম্পূর্ণ ঘুরাইছি। ঘুরাইলে দেখো 0-র থেকে এক ঘর এটা কি সামনে চলে গেছে নাকি যায় নাই, আমাকে বলো। এই যে আগে ছিল 0-তে, এবার কিন্তু 0-র থেকে একটুখানি এই যে সরে গেল, এই যে একটুখানি এতটুকু সরে গেল, দেখো বোঝা যায় কিনা যে এতটুকু কি হয়েছে, সরে গেছে। সো এই দৈর্ঘ্যটা খুবই ক্ষুদ্র দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে গিয়ে 1 মিলিমিটার। সো এই 1 মিলিমিটার এটাই আমাদের কি বলতো, পিচ, এটাই হচ্ছে আমাদের পিচ। তাহলে পিচ কি, পিচ হচ্ছে এই যে আমাদের বৃত্তাকার স্কেলের টুপি সম্পূর্ণ একবার ঘুরাইলে, মানে 0 থেকে স্টার্ট করব 100 ঘর পর্যন্ত ঘুরাইয়া আবার ওই ঘরেই আনবো, তাহলে এটা রৈখিক বা এই আমাদের রৈখিক বা হচ্ছে মূল স্কেল বরাবর যতটুকু সরে যাবে বা যতটুকু স্মরণ করবে সেটাই হচ্ছে পিচ। এখন দেখো আমি আবার এটাকে ঘুরাবো, আবার 100 পর্যন্ত ঘুরাবো। দেখো এই যে 0 থেকে ঘোরানো শুরু করলাম, এই যে 0 থেকে ঘোরানো শুরু করলাম, এটা কিন্তু 0-র সাথে সমাপাতনে ছিল।
তো এখন আমি ঘুরানো শুরু করলাম, এই যে 5, 10, 15, 20, 30 এভাবে ঘুরাইলাম। যতই ঘুরাইতেছি এটা আস্তে আস্তে কি হচ্ছে, এদিকে যাচ্ছে। কিন্তু দেখো এই যে এরকম করে ঘুরাইতে ঘুরাইতে এই যে 95, তারপর হচ্ছে এই যে আবার জিরোর সাথে মিলাই ফেলাম। তো এই যে আবার জিরোর সাথে মিলাই ফেলাইছি, আবার জিরোর সাথে মিলাই ফেলাইছি, দেখছো না 5-এর সাথে মিলছে, সরি। এই যে জিরোর সাথে যদি আবার মিলাই, এই যে আর একটুখানি আর একটু এই যে জিরোর সাথে মিলাইছি। তাহলে জিরো থেকে শুরু করে আবার জিরোর সাথে মিলাইছি। দেখো এটা আরো এক ঘর সরে গেছে। আগে ছিল এই বরাবর, আগে কোন বরাবর ছিল বলো? আগে ছিল হচ্ছে এই বরাবর, এখন চলে আসছে কোন বরাবর? এই বরাবর। তো দেখো তো 2 ঘর সরে গেছে না? 1 ঘর 2 ঘর 2 ঘর সরে গেছে। তো এইটাই হচ্ছে গিয়ে পিচ। বৃত্তাকার স্কেলকে সম্পূর্ণ একবার ঘুরাইলে এটা রৈখিক স্কেল বরাবর যতটুকু সরে যায় সেটাই হচ্ছে তার পিচ। তো পিচ বুঝছো না? পিচ বুঝছো। আচ্ছা, পিচ আমরা বুঝছি। তো পিচ নর্মালি একটা সাধারণ স্কেলের জন্য 1 মিলিমিটার হয়। সাধারণ স্কেলের জন্য পিচ নর্মালি কত হয়? 1 মিলিমিটার। ওকে, তো এখন এই স্ক্রু গজের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন কি আমরা বুঝবো? পিচ আমরা বুঝছি নর্মালি 1 মিলিমিটার হয়। তো স্ক্রু গজের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন সহজ কথা, স্ক্রু গজের পিচকে তার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ভাগ করলে যেটা পাবা সেটাই হচ্ছে কি স্ক্রু গজের ন্যূনাঙ্ক। এটা আমি তো বললাম সূত্র। এবার সংজ্ঞা আমরা দেই যে বৃত্তাকার স্কেলের 1 ভাগ, এবার কিন্তু বুঝো 1 ভাগ, আগে সম্পূর্ণ একবার ঘুরাইছি, বাট এবার ঘুরাবো কি 1 ভাগ। তাহলে যেই সামান্য পরিমাণ স্মরণ হবে, খুবই অল্প পরিমাণ স্মরণ হবে, তো এটাকে আমরা বলবো স্ক্রু গজের ন্যূনাঙ্ক। ন্যূনাঙ্ক বের করে কিভাবে সেটা তো বললাম। এখন আমরা তো চলো যে ন্যূনাঙ্কটা কি জিনিস এটা একটু বুঝানি, একটুখানি ন্যূনাঙ্কটা বুঝানি। বুঝো এটা আছে 0, এটা আছে 0-তে, আমি কয় ঘর ঘুরাবো? 1 ঘর, জাস্ট 1 ঘর ঘুরাবো। দ্যাট মিনস এটা যদি 0 হয়, দেখো এটা যদি 0তম দাগ হয়, এটা যদি 0তম দাগ হয় তাহলে এটা কি 1 নাম্বার দাগ। তো এই 1 নাম্বার দাগটা এটারে আমরা এটার সাথে মিলাই দিব। তো দেখো একটুখানি ঘুরাই আমি, আশা করি তোমরা পুরো জিনিসটা দেখতে পাচ্ছ। একটুখানি আমি ঘুরাই, দেখো আমি আরো বড় করে দিলাম তোমাদের, আরো বড় করে দিলাম। এবার খালি জাস্ট একটু দেখো যে এইটাকে আমি কয় ঘর ঘুরাবো। দেখো 1 ঘর 1 ঘর 1 ঘর ঘুরাবো। এই যে 5-10 চলে গেছে, এই যে দেখো পিছনে ঘুরলো 1 ঘর, যাক সামনে ঘুরে 1 ঘর। এই যে 0 থেকে কোথায় যাব বলো? এই যে 1-এ, দেখছো 0 থেকে 1-এ গেলাম, অথবা 1 থেকে 2-এ যেতে পারি। ধরো 1 থেকে 2-এ গেলাম, এই যে এটা 0, এই যে বুঝো কিন্তু আমি কি বুঝাইতেছি। দেখো এটা 0, এই যে এই ঘরটা 1, এই পরের ঘরটা 2, এটা 3, এটা 4, ওই যে এরকম ভাবেই তো 1, এটা 1, এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আর এই যে বড়টা হচ্ছে কি 5। বুঝো? সো এখন আমি জাস্ট কি করব, 0 থেকে 1-এ গেলাম, তো এটা একটুখানি সরছে, এতটাই কম সরছে যে তুমি বুঝতেও পারো না যে কতটুকু সরছে। তো ওইটাই হচ্ছে লিস্ট কাউন্ট বা লঘিষ্ঠ গুণন। এখন আমি ধরো 1 থেকে 2-এ গেলাম, এই যে 5-10-এ চলে যায়, এই যে 1 থেকে 2-এ গেলাম, এই যে দেখো 0, 1, 2, কয় নাম্বার দাগের সাথে মিলাইছি? 2 নাম্বার দাগের সাথে। এই যে 0, 1, 2, 2 নাম্বার দাগের সাথে মিলাইছি, তারপরে আবার একটুখানি সরে গেল। এটাই তার মানে আমি যদি 1 ভাগ ঘুরাই, ছোট্ট 1 ভাগ ঘুরাবো, বৃত্তাকার স্কেলকে ছোট্ট 1 ভাগ ঘুরাইলে রৈখিক স্কেল বরাবর যে খুবই সামান্য স্মরণ ঘটবে সেটাই হচ্ছে আমাদের কি স্ক্রু গজের ন্যূনাঙ্ক। ন্যূনাঙ্ক বের করে কিভাবে? এই যে ন্যূনাঙ্ক আমরা কিভাবে বের করব? স্ক্রু গজের ন্যূনাঙ্ক বা এটাকে লঘিষ্ঠ গণনা বলে। এটাকে প্রকাশ করা হচ্ছে এলসি দিয়ে, লিস্ট কাউন্ট। এলসির ফুল ফর্ম হচ্ছে লিস্ট কাউন্ট। তো লিস্ট কাউন্ট ইকুয়াল টু হচ্ছে কি পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। তো পিচ কত আমরা দেখছি যে সম্পূর্ণ এক ভাগ ঘুরাইলে যতটুকু যায় সেটা কত? 1 মিলিমিটার ডিভাইডেড বাই বৃত্তাকার স্কেলের ভাগের সংখ্যা। তো আমরা যেই স্কেলটা নিয়ে কাজ করতেছি সেটার যদি আমরা পিচ চিন্তা করি তাহলে এই যে আমরা দেখি এখানে টোটাল ভাগ কটা, 0 থেকে আবার 0, 95, 95 এর পরে আবার 0-তে আসছে। তো 95, 96, 97, 98, 99, এই 0 নাম্বার দাগটা মানে কি আমাদের 100তম দাগ। তাহলে আমরা বলতে পারি যে পিচ কত? পিচ আমরা দেখছি যে 1 মিলিমিটার এটা সরে যায় সম্পূর্ণ একবার ঘুরাইলে। এই 0 থেকে শুরু করে আবার 0-তে আসলে সম্পূর্ণ একবার ঘুরবে। তো সেই ক্ষেত্রে এটা আমরা দেখছি কি 1 মিলিমিটার পিচ। আর এখানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত বলো তো? 100। সো এটা এই জন্য আমরা যে এখানে এলসিটা পাবো, এলসি পাবো হচ্ছে গিয়ে 1 মিলিমিটার বাই 100। তাহলে কত আসবে আমাদের বলতো? 0.01 মিলিমিটার। বুঝাইতে পারছি এই স্কেলের জন্য পিচ কি ভাইয়া? যতটুকু এই স্কেলটাকে সম্পূর্ণ ঘুরাইলে এটা যতটুকু সরে যাবে সেটা হচ্ছে পিচ। আর এখানে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? 0 থেকে 1 আবার 0 পর্যন্ত আসলে 100টা। তো ওই যে আমরা যদি পিচকে তোমার হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে ডিভাইড করি তাহলে আমরা কি পেয়ে যাই? তাহলে আমরা
স্ক্রু গজের ন্যূনাঙ্ক বা লঘিষ্ঠ গণন এলসি পেয়ে যাই। বুঝছি? এবার আসি যে আমরা এটা দিয়ে পাঠ কিভাবে নির্ণয় করবো। পাঠ, তো পাঠ যদি দেখি স্ক্রু গজের যে পাঠ, তো পাঠটা কিভাবে নির্ণয় করব। সো ফার্স্ট অফ অল আমরা পাঠ বের করার সূত্রটা দেখি। সূত্রটা হচ্ছে ডি ইকুয়াল টু এম প্লাস এলসি ইন্টু সি। তো এখন ডি কি দেখো, ডি কি, ডি হচ্ছে গিয়ে এটা দিয়ে মূলত আমরা কি বের করি, ব্যাস বের করি না। তাহলে ডি হচ্ছে আমাদের ডায়ামিটার, ডি হচ্ছে আমাদের ব্যাস। তাহলে এটা আমরা দেখতেছি স্ক্রু গজের দ্বারা পাঠ। তো পাঠ হিসেবে আমরা কি পাবো, বৃত্তাকার কোনো বস্তু হইলে আমরা পাবো হচ্ছে গিয়ে ব্যাস, ব্যাসার্ধ কিন্তু না। এখানে আমরা কি পাবো বলো, এই ডি হিসেবে আমরা পাবো বৃত্তাকার কোনো স্কেল হইলে এটা দিয়ে আমরা কি পাবো, ব্যাস পাবো। বুঝছো? আর এম কি, এম হচ্ছে মূল স্কেলের পাঠ, মানে তুমি এই যে এই বরাবর কতটুকু পাঠ পাইতেছো সেটাই হচ্ছে আমাদের কি মূল স্কেলের পাঠ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি মূল স্কেলের পাঠ। আর এলসি কি একটু আগে আমরা দেখছি লঘিষ্ঠ গণনার। সি কি, সি হচ্ছে এই যে বৃত্তাকার স্কেলের কত নাম্বার দাগটা মূল স্কেলের সাথে মিলে যায়, সেটাই হচ্ছে বৃত্তাকার স্কেলের সাথে রৈখিক স্কেলের সমাপাতন। দেখো এখানে আমি যদি এই চিত্র অনুযায়ী তোমাকে দেখাই, এই যে দেখো এই দাগের সাথে এই দাগটা মিলছে, আমি লাল কালির কলম দিয়ে দেখাই। এই যে দেখো এই যে মূল স্কেলের দাগের সাথে এই যে বৃত্তাকার স্কেলের দাগ মিলছে। এটা যদি 20 হয়, এটা 21, এটা কি 22 না? তাহলে এখানে সি এর মান এখানে কত বলো তো, 22। বুঝাইতে পারছি আমি? সি কি, সি হচ্ছে বৃত্তাকার স্কেলের সাথে, বৃত্তাকার স্কেলের সাথে রৈখিক স্কেলের সমাপতন, মানে বৃত্তাকার স্কেলের কততম দাগের সাথে রৈখিক স্কেলের দাগ মিলে যায়। যেমন এখানে আমরা দেখতেছি এটা 20, 21, 22 নাম্বার দাগটা মিলছে। তুমি যদি একটু ভালো মতো খেয়াল করো, এটা হচ্ছে আমাদের রৈখিক স্কেল। তো এই বৃত্তাকার স্কেলের এটা 20, 21, 22 নাম্বার দাগটি মূল স্কেলের সাথে মিলে যায়। তাহলে এই যে সি, এটাকে আমরা কি বলবো, বৃত্তাকার স্কেলের সাথে রৈখিক স্কেলের সমাপতন। আর এই দুইটার গুণফলকে আমরা বলবো হচ্ছে বৃত্তাকার স্কেলের পাঠ। এই দুইটার গুণফলকে আমরা বৃত্তাকার স্কেলের পাঠ বলবো। ঠিক আছে, সো এটাকে যেহেতু এটাকে সি দিয়ে প্রকাশ করতেছি, তো বৃত্তাকার স্কেলের পাঠের ইংলিশ হচ্ছে সার্কুলার স্কেল রিডিং। তো এটাকে আমরা চাইলে সি আর দিয়েও প্রকাশ করতে পারি, সি আর। ঠিক আছে, সার্কুলার স্কেল রিডিং, সিএসআরও বলতে পারি, বা সার্কুলার স্কেল রিডিং শর্টকাটে সি আর, বা তুমি সহজে মনে রাখতে পারো বৃত্তাকার স্কেলের পাঠ। তো এম কি প্রধান স্কেলের পাঠ, এলসি লঘিষ্ঠ গণন, আর সি হচ্ছে বৃত্তাকার স্কেলের সাথে রৈখিক স্কেলের সমাপতন, যে কততম দাগ মিলে গেছে। আর সি আর হচ্ছে এই যে বৃত্তাকার স্কেলের পাঠ, মানে বৃত্তাকার স্কেল থেকে কতটুকু দৈর্ঘ্য আমরা পাইতেছি সেটা। তো চলো এখন আমরা লাইভে একটা বস্তু মাপার মাধ্যমে এই পাঠটা কিভাবে নির্ণয় করে সেটা একটুখানি দেখে নিই। তো মনে করো যে আমি এই যে আমাদের রডটা আছে, এই যে রডটা দেখতে পাচ্ছ, এই রডটার দৈর্ঘ্য আমরা মাপবো, এই রডের দৈর্ঘ্য আমরা মাপবো। তো এখানে আমরা মাপার জন্য যন্ত্রটাকে একটুখানি সেট করি। দেখো ফার্স্ট অফ অল যতটুকু ফাঁকার মধ্যে ঢুকবে ততটুকু ফাঁকা করলাম, করে এটারে এখানে বসিয়ে এবার হচ্ছে আমরা কি করব, এই র্যাচেটটাকে ঘুরায় এটার সাথে এটাকে মিলিয়ে ফেলাবো। এই যে মিলে গেছে, আর যাচ্ছে না, আর কিন্তু যাচ্ছে না। এখন আমরা কি নিব, আমাদের ফর্মুলাটা আমি একটু লিখে নিই। আমাদের ফর্মুলাটা হচ্ছে এই যে ডি, আমাদের ফর্মুলাটা হচ্ছে যে ভাইয়া ডি ইকুয়াল টু হচ্ছে এম প্লাস হচ্ছে আমাদের এলসি ইন্টু হচ্ছে আমাদের সি। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, বুঝছো? তো এখন আমাদের সবার আগে কি বের করতে হবে, এলসি বের করতে হবে। সো আমি আগে একটু এলসিটা এখানে বের করি। যে এলসি ইকুয়াল টু কি বলতো, পিচ বাই আমাদের হচ্ছে এন, বৃত্তাকার স্কেল ভাগ সংখ্যা। তো আমরা দেখতেছি এই স্কেলের জন্য পিচ হচ্ছে গিয়ে 1 মিলিমিটার। সো 1 মিলিমিটার, আর এন তো আমরা দেখছি যে কত, 100। সো আমরা অলরেডি এটা বের করে আসছি, তারপরও দেখাচ্ছি 0.01 মিলিমিটার, এটা আমরা পিচ পাইছি। এখন এম কত দেখো তো, এম তুমি যদি দেখো এম এটা যদি 0 হয় তাহলে এটা হবে 1, এটা হবে 2, এটা হবে গিয়ে 3। 3-এর পরে কত সেটা আমি জানি না, কিন্তু মেইন স্কেল রিডিং কত পর্যন্ত দেখতেছি বলো, 3 পর্যন্ত দেখতেছি। যে 0, 1, 2, 3 মিলিমিটার পর্যন্ত দেখতেছি। এরপরে 4, 3-এর পরে পুরোপুরি 4 না, 3-এর পরে পয়েন্টে সামথিং থাকবে, যেটা আমরা ভার্নিয়ার স্কেল সাহায্যে বের করতে পারবো। তো মেইন স্কেল পর্যন্ত স্পষ্টভাবে আমরা রিডিং 3 পর্যন্ত মাপতে পারতেছি, বাকিটা কি 3 আর 4-এর মাঝখানে। তো ওইটার জন্য আমাদের মেইন স্কেল বা আমাদের কাছে হাতে যে স্কেল থাকে ওটার জন্য কোনো দাগ নাই,
তো ওটা তো আমরা বের করতেও পারবো না। তো সেই জন্য আমরা জাস্ট এখানে এম পাবো। এম কত পাইতেছি বলো, মিলিমিটারে পাইতেছি যে 3 মিলিমিটার। এম পাইতেছি কত আমরা, 3 মিলিমিটার। ঠিক আছে, সো আমি আর ইউনিটটা লিখলাম না, তোমরা তো বুঝতেই পারতেছো। আচ্ছা আমি এখানে আলাদাভাবে লিখে রাখি যে আমরা এখানে যেটা পাইছি এলসি, তো এটা আমরা লিখলাম। তো এখানে আমরা লিখি যে এম, এই এম পাইতেছে হচ্ছে 3 মিলিমিটার। 3 মিলিমিটার, ঠিক আছে, এম পাইতেছে হচ্ছে 3 মিলিমিটার। প্লাস এলসি আমরা কত পাইছি বলো, এলসি হচ্ছে আমাদের 0.01, এই যে 0.01, ঠিক আছে। আর ইনটু সি আমরা কত পাইতেছি, দেখো সি কত নাম্বার দাগের সাথে মিলছে, এই যে দেখো 75 নাম্বার দাগের সাথে, 75 নাম্বার দাগের সাথে, এই যে 75 নাম্বার দাগের সাথে মেইন স্কেলের দাগ মিলছে। তাহলে সি এর ভ্যালু কত, সি কত 75, সি কত 75। এটা কি 75, এটার কোনো ইউনিট আছে নাই? এটা কিন্তু ইউনিট, এটা তো ভাগ সংখ্যাতে কত নাম্বার ভাগের সাথে মিলছে, এটার কোনো ইউনিট নেই। তাহলে আমরা এখানে সি ইকুয়াল টু কত পাইলাম, 75। তো এখানে আমরা কত বসাই দিব, 75। সো এটাকে তুমি যদি ক্যালকুলেট করো তুমি পাবা 3.75। সো 3 প্লাস 0.01 ইন্টু 75 ইকুয়াল টু তুমি পাবা হচ্ছে 3.75 মিলিমিটার। ঠিক আছে, তো গেল এটা। সো আমরা এবার কি শিখলাম বলো, সো আমরা শিখে গেলাম কিভাবে স্ক্রু গজ দিয়ে আমাদের কোনো একটা দৈর্ঘ্য পরিমাপ করা হয়। আশা করি এটা বুঝাইতে পারছি। ওকে, এবার চলো সামনের দিকে আগানো যাক। একটা ম্যাথ আছে এখানে। সো ম্যাথ করার নিয়ম কি তোমরা তো সবাই জানো, যে এই পাশে তুমি দাগ দিবা, দাগ দিয়ে কি কি দেওয়া আছে সেটা লিখে নিবা। তো বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা দেওয়া আছে 50। দ্যাট মিনস এটা তোমাকে কি দেওয়া আছে বলো তো, এন দেওয়া আছে কত বলো তো 50, এবং পিচ পি দেওয়া আছে কত, পি দেওয়া আছে হচ্ছে গিয়ে 0.5 মিলিমিটার। ঠিক আছে, বুঝলাম। এবার হলো স্ক্রু গজের ন্যূনাঙ্ক এলসি চাইছে তোমাকে। সো এলসি, এই যে এলসি আমরা জানি এলসি ইকুয়াল টু হচ্ছে আমাদের কি বলতো, পিচ পি বাই এন। এলসি ইকুয়াল টু আমরা জানি হচ্ছে গিয়ে পি বাই হচ্ছে এন। সো পি বসাবা হচ্ছে 0.5, পি বসাবা হচ্ছে 0.5, আর এন হচ্ছে আমাদের কত 50। তো এইখান থেকে তুমি পেয়ে যাবা 0.01। কি পাবা, কোন ইউনিটে পাবা, মিলিমিটারে পাবা, কারণ পি এর ভ্যালু মিলিমিটারে ছিল 0.01 মিলিমিটার। বাট এটাকে কি করতে হবে, স্ক্রু গজটির ন্যূনাঙ্ককে মিটারে প্রকাশ করতে হবে। তোমাকে কিসে প্রকাশ করতে হবে, মিটারে। সো মিটারে যদি আমি প্রকাশ করি তাহলে আমাদের এটাকে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু ছোট থেকে বড়টাতে যাচ্ছে, যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো এখানে 0.01 ডিভাইডেড বাই হচ্ছে 1000। তো এটা আমরা পাবো হচ্ছে 0.000, 4টা 0 1। কেউ যদি চাও সাইন্টিফিক মোডে লিখবা তাহলে 10 টু দি পাওয়ার -5। ঠিক আছে, 10 টু দি পাওয়ার -5 মিটার। এই সো প্রথম ম্যাথটা আমরা করে ফেললাম। এবার ধারাবাহিকভাবে চলো আমরা এমসিকিউ গুলোকে সলভ করে নিই। সো 1 নাম্বার এমসিকিউ যেটা আসছে, একটি স্ক্রু গজের পিচ যেটা দেওয়া আছে সেটা আগে সবসময় লিখে নিবা। সো পি দেওয়া আছে আমাদের, দেখো এখানে আমাদের একটা স্ক্রু গজের পি দেওয়া আছে 0.05 মিলিমিটার, এবং বৃত্তাকার অংশের ভাগ সংখ্যা 100 দেওয়া আছে। সো আমাদের এখানে এন দেওয়া আছে কত, এন দেওয়া আছে হচ্ছে আমাদের 100। তাহলে আমাদের স্ক্রু গজের এলসি বের করতে বলছে। সো এলসি হচ্ছে আমাদের 0.5 বাই কত বলো 100। তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 0.005 মিলিমিটারে পাবো। তো এখন দেখো 0.005 মিলিমিটার আছে কোথায়, এই যে নাম্বারে আছে। এটা আমাদের অপশনে চলে আসলো 1 নাম্বারটা। এরপর হচ্ছে আমরা 2 নাম্বার কোশ্চেন যদি দেখি, 2 মিলিমিটার পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক। তো আমাদের পি দিয়ে দিছে, আবারও পি দিয়ে দিছে হচ্ছে 2 মিলিমিটার। 2 মিলিমিটার পি দিয়ে দিছে পিচ বিশিষ্ট স্ক্রু গজের ন্যূনাঙ্ক আবার আমাদের দিয়ে দিছে এলসি দিয়ে দিছে কিসে 0.002 0.002 সেন্টিমিটারে দেওয়া আছে। বুঝছো, সেন্টিমিটারে তো আমাদের যেহেতু পিচ মিলিমিটারে, তাহলে এটাকে আমরা কিসে রাখতে পারি, মিলিমিটার, অথবা পিচকে সেন্টিমিটারে নিয়ে যেতে পারি। তো এটাকে সেন্টিমিটারে নেওয়াই বেশি সহজ। তো আমরা জাস্ট এটাকে 10 দিয়ে গুণ করে দিলে 0.02 মিলিমিটারে চলে আসবে। সেন্টিমিটারকে মিলিমিটারে নেব কিভাবে, 10 দিয়ে গুণ করে। তো দিলাম 10 দিয়ে গুণ করে। তো 10 দিয়ে গুণ করলে 0.02 মিলিমিটার। সো এটারও 10 দিয়ে গুণ করলাম, তাহলে 0.02 মিলিমিটারে চলে গেল। এরপর এই যে সেন্টিমিটার না, 0.002 সেন্টিমিটারকে 10 দিয়ে গুণ করছি, 0.02 মিলিমিটারে চলে গেছে। এবার আমাকে বলছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত, দ্যাট মিনস এন ইকুয়াল টু হোয়াট, আমরা তো জানি, হচ্ছে কি এলসি ইকুয়াল টু কি পি বাই এন। তো এখান থেকে আমরা বলতে পারি যে এন ইকুয়াল টু কি বলতো, এন ইকুয়াল টু হচ্ছে আমাদের পি বাই এলসি। সো এখানে পি কত, পি হচ্ছে আমাদের 2,
আর এলসি কত? এলসি হচ্ছে আমাদের 0.02। ঠিক আছে, সো এখানে আমাদের কত চলে আসবে বলো, কত চলে আসবে? এখানে আমাদের চলে আসবে 100। তো 100 মানে কি বলো, এখানে আমাদের চলে আসবে হচ্ছে 100। 100 মানে হচ্ছে 10 স্কোয়ার। তো এই হচ্ছে কি আমাদের ঘ নাম্বার অ্যান্সার। বুঝছো? এই আমাদের 2 নাম্বারটা গেল। এবার আমরা 3 নাম্বারটা সলভ করি। একটি স্ক্রু গজের বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা a। তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা a, দ্যাট মিনস n ইকুয়াল টু হচ্ছে আমাদের a, তারপর হচ্ছে ন্যূনাঙ্ক এলসি, এলসি ইকুয়াল টু আমাদের দেওয়া আছে b, এবং স্ক্রু গজের পিচ p ইকুয়াল টু আমাদের দেওয়া আছে হচ্ছে কি c। তো আমরা তো জানি, আমরা জানি হচ্ছে এলসি ইকুয়াল টু হচ্ছে কি বলতো p/n। তো আমি যদি এখন ভ্যালুগুলো বসায় দিই, এলসি, এলসি হচ্ছে আমাদের কত বলো, এলসি হচ্ছে আমাদের b, আর এখানে আমাদের p, p ইকুয়াল টু কত বলো, p ইকুয়াল টু হচ্ছে c, তাহলে c/a। তো আমরা এখান থেকে বলতে পারি যে c ইকুয়াল টু ba, c ইকুয়াল টু হচ্ছে গিয়ে ba। কোনটা? c ইকুয়াল টু ba অথবা c ইকুয়াল টু ab, যেটাই আমরা বলি। ab অপশনে যেহেতু আছে আমরা এখানে লিখি c ইকুয়াল টু ab। তো কোনটা অপশন? খ নাম্বারটা অপশন। বুঝছো? যে দেখো আমাদের একটি স্ক্রু গজে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া ছিল n ইকুয়াল টু a, ন্যূনাঙ্ক এলসি ইকুয়াল টু b, স্ক্রু গজে পিচ p ইকুয়াল টু c। তো আমরা জানি এলসি ইকুয়াল টু p/n। ঠিক আছে, তো ওইখান থেকে আমরা কি বলতে পারি বলো, এই যে এলসি, এলসি আমাদের যেটা ছিল b বসায় দিছি, পিচ c বসায় দিছি। ঠিক আছে, আর এই যে n ভাগ সংখ্যা বৃত্তাকার স্কেলের এটা a বসায় দিছি, তাহলে আমরা পাইতেছি c ইকুয়াল টু ab। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এর পরের ম্যাথটা যদি আমরা করি, এখানে কি বলছে, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে স্ক্রু গজের রৈখিক স্কেলের পার্ট পাওয়া যায় 2 মিলিমিটার। দ্যাট মিনস এম পাওয়া যায় হচ্ছে 2 মিলিমিটার। ওকে, এরপর আমাদের কি বলছে, বৃত্তাকার স্কেলের পার্ট, বৃত্তাকার স্কেলের পার্ট বুঝছো কিন্তু অলরেডি তোমাকে এই যে এটা কিন্তু দিয়ে দিছে। দেখো আমরা যে এলসি ইন্টু সি এইটা দিয়ে দিছে তোমাকে বৃত্তাকার স্কেলের পার্ট, মনে পড়ে? মনে পড়ে এখানে আমি কি বলছিলাম বলো, এই যে এলসি ইন্টু সি এটাই হচ্ছে তোমার বৃত্তাকার স্কেলের পার্ট, তোমাকে ডিরেক্টলি এটা দিয়ে দিছে। তো তোমার আর কোনো চিন্তা নাই। তো এলসি ইন্টু সি এটাই হচ্ছে গিয়ে 0.4। ঠিক আছে, এলসি ইন্টু সি এটা হচ্ছে 0.4, ভাগ সংখ্যা এন, এন এর ভ্যালু দিয়ে দিচ্ছে আবার কত 100, এবং যন্ত্রটির পিচ পিও দিয়ে দিছে, পি ইকুয়াল টু কত 1। বৃত্তাকার স্কেলে কত নাম্বার দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যায়? দ্যাট মিনস তোমার কাছে চাইছে কি সি। তো তুমি তো জানো যে এলসি ইন্টু সি ইকুয়াল টু হচ্ছে 0.4, তাই না? এই যে তোমার কাছে কোয়েশ্চেন করা হয়েছে যে সি ইকুয়াল টু ওয়াট, এটা হচ্ছে গিয়ে তোমার কোয়েশ্চেন বুঝতে পারছো? তোমার কোয়েশ্চেন যে সি কত, কারণ কি আমাদের কি চাইছে যে বৃত্তাকার স্কেলে কত নাম্বার দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যায়, দ্যাট মিনস বৃত্তাকার স্কেলের সমাপতন, দ্যাট মিনস সি চাইছে। এখন আমরা জানি এলসি ইন্টু সি ইকুয়াল টু 0.4, তো সি চাইছে, এলসি আমাদের লাগবে। সো এলসি বের করি আগে। সো এলসি ইকুয়াল টু দেখো পিচ বাই তোমার বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, দ্যাট মিনস 1/100। সো এই আমাদের পুরনো ভ্যালু 0.01 মিলিমিটার। এই যে পিচ কি ছিল 1 মিলিমিটার না, 1 মিলিমিটার, কিন্তু এই যে 0.01 এটার কোন এককে আসবে? মিলিমিটার। তো এখন আমরা তো জানি যে এই সূত্রটা যদি আমরা এখান থেকে বসাই, তো আমরা তো জানি যে এলসি ইন্টু সি ইকুয়াল টু হচ্ছে 0.04। তো আমাদের লাগবে কি সি, তাহলে সি ইকুয়াল টু হচ্ছে 0.04 ডিভাইডেড বাই এলসি, এলসি হচ্ছে আমাদের 0.01। সো আমরা এখানে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পেয়ে যাবো কত 4। বুঝতে পারছো? তাহলে 4 নাম্বার দাগটা হুবহু মিলে যায়। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো 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 বুঝছো? আবার দেখো কি বলছিলাম, আমাদের সব কিছু দিয়ে দিছে, দিয়ে বলছে বৃত্তাকার স্কেলে কত নাম্বার দাগ, এই জিনিসটা দেখার বিষয়। বৃত্তাকার স্কেলের পার্ট, দ্যাট মিনস এলসি ইন্টু সি 0.4 দেওয়া ছিল। তো এখানে তোমাকে বলছে বৃত্তাকার স্কেলের কত নাম্বার দাগ রৈখিক স্কেলের সাথে হুবহু মিলে যায়। সো সেটা আমাদের সি বের করতে বলছে, তো সেটার জন্য এলসি লাগতো। তো এলসি 1 সেকেন্ডে বের করে আমরা এখানে কি বের করে ফেললাম, সি বের করে ফেললাম। তো আশা করি এটা বুঝে গেছে 4 নম্বর প্রশ্ন। এবার 5 নম্বর প্রশ্ন দেখো, একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয়ে স্ক্রু গজের রৈখিক স্কেলের পার্ট পাওয়া যায় 2 মিলিমিটার। তাহলে এটা আমাদের কি আবারও আচ্ছা ওইটাই। ঠিক আছে, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? একই কোয়েশ্চেন দুইবার চলে আসছে না, আসেনি। একটি তারে ওই সেম উদ্দীপকটাই, ঠিক আছে, সেম উদ্দীপক যেগুলো দেওয়া ছিল আমাদের, কি কি দেওয়া ছিল দেখো, এম ইকুয়াল টু দেওয়া ছিল হচ্ছে গিয়ে 2 মিলিমিটার। তারপর হচ্ছে আমাদের বৃত্তাকার স্কেলের পার্ট, দ্যাট মিনস এলসি ইন্টু সি, এটা দেওয়া ছিল 0.4 মিলিমিটার। এরপরে আমাদের কি দেওয়া ছিল, মোট ভাগ সংখ্যা এন দেওয়া ছিল 100 মিলি, আর হচ্ছে পিচ দেওয়া ছিল হচ্ছে কি 1 মিলিমিটার। এখন আমাকে কি চাইছে দেখো তো প্রশ্নে, তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করো। তো তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি বলো, যেহেতু তারটি বৃত্তাকার,
এই যে তারটা দেখতে পাচ্ছ, এটা তো একটা বৃত্তাকার, তো গোলাকার বস্তু না। তো এই যে তারের ক্ষেত্রফলের সূত্র কি বলতো, পাই আর স্কোয়ার। বাট এখানে আমরা এই যে স্ক্রু গজ দিয়ে যে দৈর্ঘ্যটা মাপলাম সেটা দিয়ে কি পাইছি, ব্যাস। তাহলে আমাদের এই যে এখানে বসবে কি, ব্যাসার্ধ। তাহলে ব্যাসকে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ আমাদের বের করতে হবে। তো এই জিনিসটা আমি আগে চলো একটু লিখে দিই, যে ভাইয়ারা কিছুই পারে না তাদের জন্য, আর যে ভাইয়ারা পারো তা তো তোমাদের একটা শাউট আউট, গুড 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 গুড। তো চলো এবার আমি তোমাদের লিখে দিই যে এই যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ক্ষেত্রফল সমান সমান আমাদের পাই আর স্কোয়ার। তো এখানে আর এই যে আমরা এই যে সূত্রের মাধ্যমে আমরা জানি যে সূত্রটা, সেটা আমরা জানি হচ্ছে কি ডি ইকুয়াল টু হচ্ছে এম প্লাস এলসি ইন্টু সি, ঠিক আছে। এইটা দিয়ে আমরা ডি পাবো, কিন্তু আমাদের এখানে লাগবে কি ব্যাসার্ধ। সো আর ইকুয়াল টু আমরা পাবো আবার কি ডি/2। তাহলে আগে আমরা এই সূত্র দিয়ে ডি বের করব, ডি কে 2 দিয়ে ভাগ করব, তাহলে আর পাবো, আর দিয়ে পরে সূত্র ফেলবো। তো এখানে আমরা যদি খেয়াল করি, তো এই যে এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 2 প্লাস এলসি ইন্টু সি, এটার ভ্যালু কত 0.4। তাহলে আমাদের এখানে কত চলে আসবে বলো তো, আমাদের এখানে চলে আসবে 2.4 মিলিমিটার। তো এটাকে আবার কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। তো 2 দিয়ে যদি ভাগ করি, তো সুতরাং এখান থেকে আমরা বলতে পারি যে আর ইকুয়াল টু হচ্ছে কি ডি/2। তোমাদের এত কিছু লেখার দরকার নেই, তোমাদের এটা ক্যালকুলেটর আসছে, কি আসছে 2.4 আসছে, ভাগ করে দিবা 2 দিয়ে, তাহলে পেয়ে যেতেছো কত 1.2, ঠিক আছে। তো সুতরাং এরপরে তুমি কি করবা, ক্ষেত্রফল চাইছো তো দেখো ক্ষেত্রফল সমান সমান হচ্ছে পাই আর স্কোয়ার। তো পাই কি 3.1416 ইন্টু আর স্কোয়ার, আর কি 1.2 হোল স্কোয়ার, ঠিক আছে। সো এই যে আমি এটা অ্যান্সার ইন্টু 3.1416 করে দিলাম, 4.52 পাইতেছি, 4.5239, দ্যাট মিনস 4.524। তো আমরা এখানে লিখতে পারি 4.524 মিলিমিটার স্কোয়ার। তো এটা কোথায় আছে, এই যে খ নম্বরে। কি করছি, কিচ্ছু না, যেহেতু আমরা ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কোয়ার, তো সবার আগে আর লাগবে। তো আমরা এই সূত্র দিয়ে ডি পাই, তাহলে ডি বের করলাম, ডি কে 2 দিয়ে ভাগ করলাম, আর পাইলাম, আর জাস্ট ওই সূত্রে বসাই দিলাম, ক্ষেত্রফল আমাদের অটোমেটিক্যালি চলে আসছে। তো এটা ছিল আমাদের প্রশ্ন নাম্বার 5। এবার আমরা প্রশ্ন নাম্বার 6 দেখি। পিচ কি বলছে, পিচ হচ্ছে 0.5 মিলিমিটার। তো আমরা এখানে লিখে নিই কি কি দেওয়া আছে। তো 0.5 পিচ হচ্ছে আমাদের 0.5 এই মিলিমিটার, পিচ 0.5 মিলিমিটার, এবং লঘিষ্ঠ গণন এটা আমাদের কি দেওয়া আছে বলতো, এলসি হচ্ছে 0.01 মিলিমিটার, ঠিক আছে। বিশিষ্ট একটি স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস মানে ডিও পেয়ে গেছে, দেখো ডি। তো ডি কত 7.28 মিলিমিটার পেয়ে গেল, ওকে, ঠিক আছে। তো 7.28 মিলিমিটার পাওয়া গেল বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা। তাহলে তোমার কাছে চাইছে কি বলো, বৃত্তাকার স্কেলের ঘরের সংখ্যা, দ্যাট মিনস এন চাইছে, এন ইকুয়াল টু হোয়াট। তো আমরা তো জানি, আমরা কি জানি বলো, আমরা জানি হচ্ছে কি এলসি ইকুয়াল টু কি বলো তো, পি বাই এন না, এলসি ইকুয়াল টু কি পি বাই এন। তো এখান থেকে আমরা বলতে পারি এন ইকুয়াল টু কি বলো, পি বাই এলসি। তো এখানে আমাদের পিচ হচ্ছে 0.5। তো 0.5 এটাকে যদি আমি ডিভাইড করি, এন হচ্ছে কত, এন হচ্ছে আমাদের কত, এটাই তো চাইছে। তো এলসি কত, এলসি হচ্ছে 0.01। সো 0.5কে আমরা যদি 0.01 দিয়ে ভাগ করি, তো আমরা পেয়ে যাচ্ছি 50। 0.5কে যদি 0.01 দিয়ে আমরা ভাগ করি, তাহলে পেয়ে যাব কত, 50। সো বুঝতে পারছো। চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা করা যাক। নেক্সট কোয়েশ্চেনটা তোমাদের, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব ভিডিওটা একটা পজ করে এইটা করার চেষ্টা করো। যদি এটা পারো তাহলে মনে করবো যে তোমার ম্যাথ সলভের স্কিল মোটামুটি ভালো, ঠিক আছে। এখন দেখো আমাদের কি কি ইনফরমেশন দেওয়া আছে সেটা আগে আমরা একটুখানি লিখে নিই। সবার আগে আমাদের দেওয়া আছে পিচ, তাহলে পি, এই যে পি দেওয়া আছে হচ্ছে আমাদের কত 0.5 মিলিমিটার, ঠিক আছে, পিচ দেওয়া আছে। আর লঘিষ্ঠ গণন আমাদের এলসিও দেওয়া আছে, এলসি দেওয়া আছে হচ্ছে আমাদের 0.01 মিলিমিটার, 0.01 মিলিমিটার। বিশিষ্ট একটি স্ক্রু গজের সাহায্যে তারের ব্যাস 7.28 মিলিমিটার পাওয়া গেল। আগের কোয়েশ্চেনই না, আগের কোয়েশ্চেনই কিন্তু। এখানে আমাদের যে ডি, এই যে ডি, এই ডি সমান সমান হচ্ছে আমাদের 7.28 মিলিমিটার পাওয়া গেল। সো তারের ব্যাস মাপার জন্য বৃত্তাকার স্কেলকে কয়বার ঘুরাইতে হবে তারের ব্যাস মাপার জন্য। সো তুমি দেখো টোটাল ব্যাস কত, 7.28 না, যেহেতু পিচ 0.5 মিলিমিটার, তার মানে পিচ যেহেতু 0.5 মিলিমিটার, তার মানে একবার সম্পূর্ণ ঘুরাইলে, একবার যদি সম্পূর্ণ ঘুরাও তাহলে 0.5 মিলিমিটার যাবে।
পিচ কি একবার ঘুরলে যতটুকু যায়। তো যেহেতু এখানে আমাদের পিচ দেখাচ্ছে 0.5 মিলিমিটার, তার মানে তুমি যদি বৃত্তাকার স্কেলে যদি একবার ঘোরাও তাহলে 0.5 মিলিমিটার যাবে। তো একবার ঘুরাইলে যায় 0.5 মিলিমিটার, তাহলে 0.5 মিলিমিটারে যেতে ঘোরানো লাগে একবার। যদি আমার 7.28 মিলিমিটার যাওয়া লাগে তাহলে কয়বার ঘোরাবো? তো দেখো এই যে আমি যদি নাম্বার অফ টার্ন বের করতে চাই তাহলে আমি জাস্ট করবো কি, দেখো এই যে 7.28কে 0.5 দিয়ে ভাগ করবো, কারণ বুঝছো একবার ঘুরাইলে 0.5 যায়, তাহলে আমার বের করতে হবে কি 7.28 ঘুরাইলে কয়বার যায়, তাহলে 7.28কে 0.5 দিয়ে কি ভাগ করে দেবো। তো 7.28কে যদি 0.5 দিয়ে ভাগ করি তো 7.28 ভাগ হচ্ছে 0.5, তো আমাদের কত আসছে 14.56 বার। তো দেখো তোমাদের অপশনে কিন্তু পয়েন্টে নাই, তোমাদের অপশনে আছে বৃত্তাকার স্কেলকে 14 বার ঘুরাতে হবে। তো ঠিক আছে, এটা আমাদের কারেক্ট হইলো। কয়বার ঘুরাবো আমরা? তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটাকে আমরা বলতে পারি, আমরা এটাকে বলতে পারি হচ্ছে 14 বার। এটাকে আমরা বলতে পারি 14 বার। বুঝো নাই? একবার ঘুরাইলে যদি 0.5 মিলিমিটার যায় তাহলে 7.28 মিলিমিটার যাওয়ার জন্য কয়বার ঘুরাইতে হবে, এটাই আমাদের কোয়েশ্চেন। যে বৃত্তাকার স্কেলকে 14 কতবার ঘুরাতে হবে, তাই না? তারের ব্যাস মাপার জন্য বৃত্তাকার স্কেলকে 14 বার ঘুরাতে হবে, সঠিক কিনা? তো কতবার ঘুরাতে হবে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে একবার ঘুরাইলে যেহেতু 0.5 মিলিমিটার যায়, তাহলে 7.28 মিলিমিটার যাওয়ার জন্য 7.28 বাই 0.5, তাহলে আমরা দেখতেছি 14.56 আছে, 14 বার যেতে হবে। সো 7 বার, ওই অপশনটা আমাদের রং। তাহলে সাথে সাথে বুঝতে পারতেছি আমাদের কারেক্ট অ্যান্সার কি 2 ও 3। বাট তোমাদের শিখার জন্য আমি তোমাদের বুঝাই দিচ্ছি যে 3ও কিভাবে কারেক্ট হবে। দেখো বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা 728 কিনা। সো আগে আমাদের দেখতে হবে যে বৃত্তাকার স্কেলে কয়টা ঘর আছে, দ্যাট মিনস এন এর ভ্যালু কত, সবার আগে এটা আমাদের বের করতে হবে। সো আমরা তো জানি এলসি ইকুয়াল টু কি পি বাই এন, না পি বাই এন। সো এখন আগে আমি যদি এন বের করি এখান থেকে, তো এন ইকুয়াল টু কি বলতো, পি বাই এলসি। পি কত? পি হচ্ছে 0.5 পিচ হচ্ছে 0.5, আর এলসি কত? এলসি লঘিষ্ঠ গণন কত? 0.01। তো এই যে 0.01, তো এখান থেকে তুমি যদি ক্যালকুলেট করো এটা পেয়ে যাবা 50। কত পেয়ে যাবা? 50। তার মানে একবার ঘুরাইলে কতটুকু, কয়টা ঘর যাবে? 50 ঘর। যেহেতু বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? 50। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা কত? 50। তাহলে বলছে বৃত্তাকার স্কেলের অতিক্রান্ত ঘরের সংখ্যা কত? 728 কিনা দেখতে হবে। তো একবার ঘুরাইলে যাবে হচ্ছে 50 ঘর। যেহেতু বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50, তাহলে পুরো একবার যখন ঘোরাবা কয় ঘর যাবে? 50 ঘর যাবে। এখন আমরা ঘুরাইতেছি কয়বার? 14.56। তো সুতরাং অতিক্রান্ত ঘরের সংখ্যা, তুমি যদি বলো অতিক্রান্ত ঘরের সংখ্যা, অতিক্রান্ত ঘরের সংখ্যা যদি তুমি বের করতে চাও, সমান আমরা কি করব, এই যে 50 গুণ 14.56, যেহেতু টোটাল 14.56 বার ঘোরে, কত আসে দেখো, 50 গুণ 14.56, 14.56 গুণ হচ্ছে 50, 728, ডিরেক্টলি 728 আসে, 728। বুঝছো? আমাদের বলছে বৃত্তাকার স্কেলে অতিক্রান্ত ঘরের সংখ্যা 728 কিনা। তো সবার আগে আমাদের বের করতে হবে যে বৃত্তাকার স্কেলে একবার ঘুরাইলে কতটুকু যায়, মানে ঘরের সংখ্যা কত। তো আমরা দেখলাম যে এলসি ইকুয়াল টু পি বাই এন, এখান থেকে এন বের করে নিলাম, পি বাই এলসি, তাহলে দেখলাম 50টা ঘর আছে। কি দেখলাম? 50টা ঘর আছে। তো এবার যদি আমরা এটাকে 14.56 বার ঘুরাই তাহলে একবার ঘুরলে যদি 50 ঘর যাবে না, একবার যেহেতু 50টা ঘর আছে একবার ঘুরলে 50 বার যাবে, আর আমাদের ঘুরাইতে হচ্ছে কয়বার? 14.56 বার। তোমরা এই যে 14.56কে 50 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা 728 ঘর পেয়ে যাই। তার মানে এই যে 2 নম্বরও রাইট, আমাদের 3 নম্বরও রাইট। বুঝছো? 2-3 রাইট। এটা তোমাদের করার দরকার আছে। একটা যদি দেখো ভুল তো তুমি চোখ বুঝে বন্ধ করে বাকি 2টা কারেক্ট দাগা দিয়ে আসবা, কারণ অপশন তো 2টা করেই আছে। তো এইটা ভুল হলে কারেক্ট অ্যান্সার কত? 1 আর 3টা বুঝাই যায়। আশা করি বুঝছো। এবার আসো 8 নাম্বার। রৈখিক স্কেলে পাঠ দেওয়া আছে 4 মিলিমিটার। তাহলে এটা আমাদের এম। প্রধান স্কেল বা রৈখিক স্কেল একই কথা, এটা হচ্ছে আমাদের এম 4 মিলিমিটার। বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, এটা আমাদের কি দেওয়া আছে? এন দেওয়া আছে হচ্ছে 50। ঠিক আছে, তারের ব্যাস কত? বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দেওয়া আছে 50। এবার আমাদের বলছে তারের ব্যাস কত। সো 2টা ইনফরমেশনই আমাদের দিছে, বুঝতে পারছো?
তো এম দিচ্ছে আর কি এন দিচ্ছে, আর আমরা সূত্র অনুযায়ী কি জানি বল, আমরা এই যে লঘিষ্ঠ গুণন এলসিও দিয়ে দিচ্ছে, সূত্র অনুযায়ী আমরা কি জানি যে আমাদের ডি ইকুয়াল টু হচ্ছে এফ প্লাস এলসি ইন্টু সি। এম তো পাইলাম, এলসিও পাইলাম 0.01, এবং সি এইটা বলে দেয় নাই যে কত নাম্বার দাগের সাথে মিলে গেছে, কিন্তু এই যে বলে দিছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50। তো এটা দেখেই তোমার বুঝতে হবে যে 50 নাম্বার দাগের সাথে কি মিলছে, বুঝছো, মানে সি এর ভ্যালু বৃত্তাকার স্কেলের সাথে রৈখিক স্কেলের সমাপতন 50, এটাই আমাদের দেওয়া আছে 4 মিটার, এবং বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50। তো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 50 মানে 50টা ঘর আছে, এটা বোঝার কথা নর্মালি, বাট এই ম্যাথের জন্য এই ভাগ সংখ্যা 50 মানে 50 নাম্বার দাগের সাথে মিলছে, এটাই বোঝানো হয়েছে। সো এখানে জাস্ট আমাদের সি হচ্ছে কত 50 বসায় দিবা। সো 50 বসায় দিলে হচ্ছে তুমি পাবো 4.5 মিলিমিটার, 4.5 মিলিমিটার। সো এই যে এখানে একক দেয় নাই কেন, কারণ ব্যাস কত মিলিমিটার তোমায় আগেই বলে দিচ্ছে, তাহলে 4.5 হবে। সো 4.5 আমরা অ্যান্সার করলাম। এবার 9 নাম্বারটা দেখো কি বলছে, রৈখিক স্কেলের পাঠ 4 মিলিমিটার, বৃত্তাকার স্কেলের পাঠের মান হচ্ছে 0.17। এটা কিন্তু কি দেওয়া আছে দেখো, আমি তোমাকে বলি, ফার্স্ট অফ অল দেওয়া আছে এম হচ্ছে গিয়ে 4 মিলিমিটার, ঠিক আছে, আর এটা কিন্তু এলসি ইন্টু সি দেওয়া আছে, বৃত্তাকার স্কেলের পাঠ। তো বৃত্তাকার স্কেলের পাঠ মানে কি এলসি ইন্টু সি, তো এলসি ইন্টু সি হচ্ছে 0.17 হলে তারের ব্যাস কত, তো আমরা জানি ডি কি, ডি ইকুয়াল হচ্ছে এম প্লাস এলসি ইন্টু সি। সো এম কত আমাদের 4 প্লাস এলসি ইন্টু সি হচ্ছে 0.17, তো 4.17 মিলিমিটার, এই 4.17 মিলিমিটার। ক নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। তো 9 গেল, এবার হচ্ছে আমরা চলে আসি ত্রুটি। তো দেখো ত্রুটি কি জিনিস, কোনো কিছু পরিমাপ করতে গিয়ে তোমার যে ভুল হবে সেটাই হচ্ছে গিয়ে ত্রুটি। তো এই ত্রুটির কয়েকটা টাইপ নিয়ে আলোচনা করবো। মেইনলি ত্রুটি তোমাদের বইয়ে যে দুটো টাইপে আলোচনা করা হয়েছে, একটা আপেক্ষিক ত্রুটি আর একটা চূড়ান্ত ত্রুটি। তো ত্রুটির সংজ্ঞাটা লিখে নাও, এখানে লেখা নেই। কোনো কিছু পরিমাপ করতে যে ভুল হয় সেটাকে আমরা কি বলি, ত্রুটি বলি। এই ত্রুটি কয় প্রকার, 2 প্রকার। একটা হচ্ছে কি আমাদের চূড়ান্ত ত্রুটি, আর একটা আপেক্ষিক ত্রুটি। তোমাদের বইয়ে 2 প্রকার আছে, বাট ত্রুটি অনেক প্রকার হয়, ঠিক আছে। সো কয়েকটা ত্রুটি যেগুলো সংজ্ঞায় আসে সেগুলো আমি তোমাদের দিয়ে দিছি। সো এখানে আগে চূড়ান্ত ত্রুটিটা বুঝো। চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে গিয়ে কোনো কিছু মাপতে গিয়ে সর্বোচ্চ সম্ভাব্য তোমার যে ত্রুটিটা হইতে পারে সেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি। একটু বুঝাই, মনে করো তোমার কাছে একটা স্কেল আছে, ঠিক আছে, ধরে নাও এই একটা স্কেল আছে, এটা দিয়ে তুমি একটা বস্তুকে মাপতে চাও। তো বস্তুটা ধরে নাও হচ্ছে এই যে এতটুকু। তো তুমি ধরো স্কেলে এই একটা দাগ 1 নাম্বার, এটা 2 মিলিমিটার, এটা মনে করো হচ্ছে 3 মিলিমিটার। তো যখন তুমি বস্তুটাকে মাপতেছো, দেখো তুমি এখানে বস্তুটাকে মাপতে গিয়ে দেখলা এটা 1, এটা 2, এটা ধরো এটা 0, এটা 0, এটা 1, এটা 2, এটা মনে করো 3 মিলিমিটার। বস্তুটা আছে দেখো 3 মিলিমিটারের কি মাঝখানে, ঠিক আছে। সো এখন তুমি তো জানো না যে 2 আর 3-এর মাঝখানে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, তুমি জানো 2 আর 3-এর মাঝে অ্যাকচুয়ালি এই ভ্যালুটা কত, যদি তুমি ভার্নিয়ার স্কেল অথবা স্ক্রু গজ না ব্যবহার করো এটা জানবা না তুমি কত। তো সেইখানে তুমি এটা অনুমান করে ধরে নিবা যে আচ্ছা ঠিক আছে এটা মনে হয় 2 পয়েন্ট, যেহেতু অর্ধেকের একটু বেশি আছে 2.6। সো এইটা তো অ্যাকুরেট না, এটা কি অ্যাকুরেট না। সো এখানে অবশ্যই তোমার কিছু একটা কি হয়েছে বলো তো, একটু হইলেও ভুল হয়েছে। এখন চূড়ান্ত ত্রুটি আমরা কাকে বলতেছি, যদি তোমার ভুল হয় তাহলে তুমি সর্বোচ্চ কতটুকু ভুল করবা বলো তো, 0.5 মিলিমিটার না, মানে এই যে দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত ধরো 1 মিলিমিটার, এই যে এখান থেকে এই পর্যন্ত এই দৈর্ঘ্যটা ধরে নাও, এই দৈর্ঘ্যটাও ধরে নাও 1 মিলিমিটার। তো প্রত্যেকটা 1 মিলিমিটার, এই যে এখান থেকে এখানেও এই দৈর্ঘ্যটাও কত বলো 1 মিলিমিটার। তো তোমার যখন বস্তুটা তুমি মাপতেছো তখন বস্তুটা আসছে এই দুইটার মাঝখানে, তো তুমি ধরে নিতেছো এইটা 2.6। সো তুমি একটুখানি কম বেশি ধরতে পারো। তো দেখো সর্বোচ্চ তুমি কতটুকু ভুল করতে পারো, দেখো এটা যদি 1 মিলিমিটার হয় তো এটাকে 2 দিয়ে ভাগ করলে তুমি সর্বোচ্চ ভুল করতে পারো হচ্ছে 0.5। মানে বিষয়টা হচ্ছে এমন যে একটা বস্তুকে তুমি মাপতেছো সেটা 2 আর 3-এর মাঝখানে আসছে, তো তুমি তো এতটাও কানা না যে তুমি পুরো 1 মিলিমিটার ভুল করে ফেলবা, করবা 1 মিলিমিটার, সর্বোচ্চ অর্ধেক পরিমাণ ভুল করতে পারো, তাই না। তো যেমন এখানে ধরো অ্যাকচুয়ালি ভ্যালুটা হয়তো 2.7 বা ধরো
ধরো 2.3 হইতো, তো তুমি আন্দাজে নিয়ে নিলা ধরো আরো 5 বেশি 2.8, মানে অর্ধেক পরিমাণ ভুল করলাম। তো তোমার সর্বোচ্চ ভুল এই অর্ধেকই হইতে পারে, অর্ধেকের বেশি তো হয় না, হয়? একটা ভুল কি অর্ধেকের বেশি হয়? হয় না। মানে আমার কথা বুঝতে পারছো, যে এই যে এখানে 0.5, মানে তুমি যদি ভুল করো যে আচ্ছা এটা যদি 1 মিলিমিটার হয়, বস্তুটা যদি এখানে আসে তোমার কোনো কারণে, ধরো না এটা 1 মিলিমিটার, বস্তুটা আসছে হচ্ছে এখানে, সো তুমি এই যে এটা যদি হচ্ছে 0 হয় আর এটা যদি 1 হয়, ঠিক আছে, স্কেলে ধরো 0 থেকে 1-এর মাঝখানে আসছে, তুমি যদি ভুল ক্যালকুলেশন করো তাহলে এই ভুলটা কত হইতে পারে? 1 মিলিমিটার তো হবে না, কারণ এত বড় জায়গা তুমি এইটারে 1 মিলিমিটারই ভুল ধরবে, এটা তো হয় না, হয়? তো তোমার সর্বোচ্চ সম্ভাব্য ভুল কত বলো? সর্বোচ্চ সম্ভাব্য ভুল হইতে পারে যে আমার ভুল হয়েছে সেটা কত? 0.5। সর্বোচ্চ সম্ভাব্য ভুল তোমার 0.5, মানে অর্ধেক। তুমি পরিমাপ করলা, তো তোমার ক্ষুদ্রতম দৈর্ঘ্য ছিল 1 মিলিমিটার, তো তুমি যদি ভুল করে থাকো তাহলে তুমি সর্বোচ্চ সম্ভাব্য ভুল করতে পারবা 0.5। বুঝতে পারছো? তো এটাই হচ্ছে কি আমাদের চূড়ান্ত ত্রুটি। মানে তুমি একটা পরিমাপে যদি কোনো ভ্যালু অনুমান করে নিতে হয়, তো অনুমানের সর্বোচ্চ কতটুকু ভুল তোমার পক্ষে হওয়া সম্ভব, এটাই হচ্ছে আমাদের পরিমাপ চূড়ান্ত ত্রুটি। তো দেখো এটা কি বের করতে হয়, চূড়ান্ত ত্রুটির সংজ্ঞাটা কিভাবে দিবা? সংজ্ঞা হচ্ছে কোনো রাশি পরিমাপ করার সময় সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটিকে আমরা চূড়ান্ত ত্রুটি বলি। অন্যভাবে কোনো রাশির প্রকৃত মান ও পরিমাপকৃত মানের পার্থক্য হচ্ছে চূড়ান্ত ত্রুটি। এটা আমি পরে আসতেছি। আগে দেখো সর্বোচ্চ ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি। আর এই সর্বোচ্চ ত্রুটিটা বের করবা কিভাবে? দেখো, মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগের দৈর্ঘ্যকে 2 দিয়ে ভাগ করবা। যেমন আমি এখানে বলি মূল স্কেলের ক্ষুদ্রতম দৈর্ঘ্য আমি কত ধরে নিচ্ছি বলো? এই যে 1 মিলিমিটার, 1 মিলিমিটার ধরে নিচ্ছি, তো এটাকে 2 দিয়ে ভাগ করলে তুমি পাইতে হচ্ছে 0.5 মিলিমিটার। সো এটাই, তুমি যখন চোখে অনুমান করবা, অর্ধেকের বেশি ভুল তো আর অনুমান করবা না, তাই না? অর্ধেকের কমই করবা। সেই জন্য এই চূড়ান্ত ত্রুটিটাকে প্লাস মাইনাস ধরে নেওয়া হয়। এই যে প্লাস মাইনাস ধরে নেওয়া হয়। প্লাস মাইনাস কেন? কারণ দেখো তুমি অর্ধেকের বেশি কমও নিতে পারো, যেমন এখানে আমি কি নিছি বলো? এটা আমি দেখছি অর্ধেকের বেশি, তাহলে 2.6 ধরছি আমি, তো এটা ভুল হইতে পারে। তো সর্বোচ্চ ভুল হইলে আমরা 0.5 হবে, হয় 0.5 বেশি নিব অথবা 0.5 কম নিব। একটা মানুষের পক্ষে 0.5-এর বেশি ভুল হওয়া কখনোই সম্ভব না, খুবই কম হবে। যেমন এখানে আমার দেখো আমি এখানে 2.6 নিছি, হইতে পারে যে আমার ভুল হয়েছে 0.01 মিলিমিটার ভুল হয়েছে, কিন্তু আমরা ধরবো চূড়ান্ত ত্রুটি হচ্ছে সর্বোচ্চ সম্ভাব্য ভুল। তাহলে ধরে নিলাম যে ঠিক আছে, এই দুটো যদি 1 মিলিমিটার হয়, 1 মিলিমিটার অর্ধেক হচ্ছে 0.5 মিলিমিটার, তাহলে আমি যে ভুলটা করছি সর্বোচ্চ আমি 0.5 মিলিমিটার বেশি নিছি অথবা সর্বনিম্ন আমি 0.5 মিটার কম নিছি, এর বেশি ভুল আমার পক্ষে হওয়া সম্ভব না। তাহলে চূড়ান্ত ত্রুটিটা হচ্ছে সর্বোচ্চ সম্ভাব্য ভুল। তো দেখো এখানে মূল স্কেলে ক্ষুদ্রতম ভাগের দৈর্ঘ্য যদি আমি জানি, তো সেটাকে 2 দিয়ে ভাগ করলে প্লাস মাইনাস 0.5 মিলিমিটার আমরা পেয়ে যাব, ঠিক আছে? অথবা তোমাকে যদি প্রকৃত মান তুমি জানো, যে জিনিসটা ক্যালকুলেট করতেছো সেটার অ্যাকচুয়াল মান, পরিমাপকৃত বা প্রকৃত মান তুমি আগেই জানো। এখন তুমি ধরো ভুল করছো, মনে করো আমি তোমাকে বলি, সো এই যে এটার প্রকৃত মান, এটার প্রকৃত মান কি বলো? এটার প্রকৃত মান ধরে নিলাম, আমি বলে দিলাম তোমাকে যে 2.3, ঠিক আছে? আর তুমি পরিমাপ করে যে ভুলটা পাইছো সেটা হচ্ছে গিয়ে ধরো তুমি পাইছো হচ্ছে, যেমন আমি পাইছি, আমি ধরছি কত? 2.6। অ্যাকচুয়ালি ভ্যালুটা ছিল ধরো 2.3, আমি ধরছি কত? 2.6। তাহলে প্রকৃত মান হচ্ছে 2.3 আর আমি ধরছি কি 2.6। তাহলে আমাদের এই যে ভুলটা হইতেছে, এই যে মাইনাস কিন্তু আসবে না, এখানে একটা মডুলাস সাইন আছে, বুঝো? এখানে একটা মডুলাস সাইন আছে। মডুলাস সাইন আছে মানে কি, যদি নেগেটিভও হয় তো আমরা কি পজিটিভটাকে কনসিডার করব। নেগেটিভ হলেও আমরা কি করব? পজিটিভকেই কনসিডার করব, নেগেটিভকে আমরা কনসিডারেশনে আনবো না। তাহলে 2.3 মাইনাস 2.6, তাহলে এখানে আমরা পাইতেছি কত বলো তো? মাইনাস 0.3 পাবো যদিও, কিন্তু যেহেতু মডুলাস আছে, সো দেখো এখানে পাবো হচ্ছে মডুলাস অফ মাইনাস 0.3। এটাকে মডুলাস করলে আলটিমেটলি আমরা কি পেয়ে গেছি? 0.3। সো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কিন্তু তোমার প্লাস মাইনাস 0.5 আর ধরে নিতে হবে না। সো অলরেডি তুমি চূড়ান্ত ত্রুটি 0.3 পেয়ে গেছো। তো যদি তোমাকে প্রকৃত মান আর পরিমাপকৃত মান দিয়ে দেয়, তাহলে তুমি প্রকৃত মান থেকে পরিমাপকৃত মান অথবা পরিমাপকৃত মান থেকে প্রকৃত মান এটা সুইচ করা যাবে, যেহেতু মডুলাস। তোমার যদি এটা থেকে এটাকে মাইনাস করতে হয় তাও যে কথা, আর এটা থেকে এটাকে মাইনাস করা একই কথা, বুঝছো? এটা থেকে এটাকে মাইনাস করা আর এটা থেকে এটাকে মাইনাস করা একই কথা, একভাবে করলেই হয়েছে। সো তুমি এখানে যদি ওগুলো দেওয়া থাকে তাহলে সেই ক্ষেত্রে তোমার চূড়ান্ত ত্রুটি যেটা পাবা সেটাই। আর যদি কিছু না দিয়ে দেয় তাহলে চূড়ান্ত ত্রুটি সর্বোচ্চ সম্ভাব্য ভুল কত হতে পারে? অর্ধেক। মূল স্কেলের ক্ষুদ্রতম 1 ভাগকে 2 দিয়ে ভাগ করলেই সর্বোচ্চ অর্ধেক পরিমাণ ভুলই নাইলে হবে। সো এই জন্য তুমি এটা এভাবে পেয়ে যাবে। তো আশা করি এটা বুঝাইতে পারছি যে চূড়ান্ত ত্রুটিটা এই ক্ষেত্রে কিভাবে বের করবা। এবার আসি আপেক্ষিক ত্রুটি, আর কিছুই না। চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি, চূড়ান্ত ত্রুটির অপর নাম আবার পরম ত্রুটি। তাহলে দেখো, চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটিকে তুমি যদি পরিমাপকৃত মান দিয়ে ভাগ করো,
পরিমাপকৃত মান দিয়ে যদি চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটিটাকে ভাগ করো তাহলেই তুমি কি পেয়ে যাবা, আপেক্ষিক ত্রুটি পেয়ে যাবে। এটা একদম সহজ। চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান, যেই মানটা অ্যাকচুয়ালি যেটা দেওয়া আছে, মানে অ্যাকচুয়াল মান যেটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, সেটা দিয়ে ভাগ করলে তুমি কি পেয়ে যাবে, আপেক্ষিক ত্রুটি পেয়ে যাবে। আর এটাকে 100% দিয়ে গুণ করতে হবে, কারণ এটাকে শতকরা আকারে প্রকাশ করা হয়। এরপরে দেখো, এই তিনটা সম্পর্কে জাস্ট সংজ্ঞা জানলেই হবে, মাঝে মাঝে তোমাদের পরীক্ষাগুলোতে চলে আসতে পারে। প্রথমে আসো ব্যক্তিগত ত্রুটি। তাহলে পর্যবেক্ষকের নিজের কারণে পাঠে যে ত্রুটি হয়, মনে করো তুমি যে ব্যক্তি, তোমার কারণে যে ত্রুটিটা হইলো, তুমি নিজে যে পর্যবেক্ষণ করতে গিয়ে যে ভুলটা করলা, সেটাকেই বলতে হবে ব্যক্তিগত ত্রুটি। এবার আসো যান্ত্রিক ত্রুটি। তো যান্ত্রিক ত্রুটি কি? যান্ত্রিক ত্রুটি হচ্ছে পদার্থবিজ্ঞানে পরীক্ষার জন্য তথা মাপজোকের জন্য যে প্রয়োজনীয় যন্ত্রে যদি ত্রুটি থাকে, মানে যন্ত্রটার ভেতরেই ত্রুটি, মানে ভুল পরিমাপ দেয় এমন একটা যন্ত্র ব্যবহার করতেছো, ওইটাকে আমরা বলবো যান্ত্রিক ত্রুটি। আর এই দৈব ত্রুটিটা অনেক ইম্পর্টেন্ট, এটা আসে, এটা একটু দেখো। দৈব ত্রুটি কি? কোনো একটি ধ্রুব রাশিকে কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে তোমার হচ্ছে মানে সামঞ্জস্যতা, পরিমাপের কিন্তু মানের অসামঞ্জস্যতা দেখা যায়, তাই হচ্ছে দৈব ত্রুটি। মানে বিষয়টা কি, দেখো একটা ধ্রুব জিনিস আছে, মনে করো 1 কেজি কোনো একটা বস্তু, তো তুমি ওইটাকে একটা পাল্লার মধ্যে মাপতেছো, একবার পাচ্তেছো 1 কেজি 50 গ্রাম, আবার ওইটাকে উঠে আবার দিতেছো, এবার পাইতেছো 1 কেজি 200 গ্রাম, আবার দিতেছো, এবার পাইতেছো 1 কেজি 150 গ্রাম। তো একই জিনিস উঠাইতেছো দিতেছো, উঠাইতেছো দিতেছো, উঠাইতেছো দিতেছো। তার মানে এই ক্ষেত্রে কি বলতো, একই ধ্রুব রাশি বারবার পরিমাপ করতেছো, কিন্তু কোনো একটা কারণে পরিমাপের মান কি ভিন্ন ভিন্ন আসতেছে। ধ্রুব জিনিস কিন্তু সবসময় একই আসার কথা, বাট একবার একটু কম, একবার বেশি, আবার কম, আবার বেশি, এরকম অসামঞ্জস্যতা দেখা দিচ্ছে। তো যেই কারণে, যে বাহ্যিক কারণে, হইতে পারে ফ্যানের বাতাস, ঠিক আছে, বাতাস প্রবাহিত হইতেছে, যে বাতাসের কারণে দেখা গেছে যে পাল্লা ঠিক আছে, কিন্তু কখনো বাতাস কম, কখনো বাতাস বেশি, বাতাসের কারণে ওজন একটু কম বেশি হইতে পারে। তো ওই ত্রুটিটাকে আমরা কি বলবো বলতো, দৈব ত্রুটি। তার মানে আমরা কি বলতেছি, কোনো একটি ধ্রুব রাশি কয়েকবার পরিমাপ করলে যে ত্রুটির কারণে পরিমাপকৃত মানে অসামঞ্জস্যতা দেখা দেয়, সেটা হচ্ছে আমাদের দৈব ত্রুটি। তো আমরা এটা কি বুঝতে পারছি, সূত্রগুলো বুঝছি। তো চলো এবার আমরা ত্রুটি রিলেটেড কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করি। তো প্রথম প্রবলেমটা এখানে দেখতে পাচ্ছ যে বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং পরিমাপের ত্রুটি হচ্ছে 2% হলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের চূড়ান্ত ত্রুটি কত হবে। সো এখানে চূড়ান্ত ত্রুটি চাইছে। সো আগে আমরা দেখি, এই যে এইটা মনে করো হচ্ছে আমাদের একটা বর্গাকার ক্ষেত্র, এইটা মনে করো হচ্ছে আমাদের একটা বর্গাকার ক্ষেত্র, হ্যাঁ, আর একটা বর্গাকার ক্ষেত্র হয়েছে, এটার যে দৈর্ঘ্য সেটা আমাদের দেওয়া আছে 3 সেন্টিমিটার। বর্গাকার ক্ষেত্রের আমাদের কি দেওয়া আছে, দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, পরিমাপে 2% ত্রুটি, যেহেতু পার্সেন্টে দেওয়া আছে, পার্সেন্টে দেওয়া থাকলে বুঝবা এই ত্রুটিটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। কারণ আমরা দেখছি, দেখো আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি বা পরম ত্রুটি ডিভাইড বাই পরিমাপকৃত মান ইন্টু 100%। সো আবার এটার কোনো কি নাই বলো তো, এটার কোনো এককও নাই, এটার কোনো একক নাই। কেন একক থাকবে বলো, একক নাই কেন? একক নাই হচ্ছে কারণ এটাও একটা দৈর্ঘ্য, এটাও একটা দৈর্ঘ্য, ওই যে চূড়ান্ত ত্রুটি এটাও একটা দৈর্ঘ্য, আর পরিমাপকৃত মান এটাও দৈর্ঘ্য। সো একই, যদি এটা মিলিমিটার থাকে এটা মিলিমিটার, এটারে মিটার স্কোয়ার থাকলে এটা মিটার স্কোয়ার, এই ইউনিট যায় ইউনিট তা, তো এটার কোনো একক নেই। আর এটাকে প্রকাশ করা হয় পার্সেন্টে। তো পরিমাপের ত্রুটি 2%, এই পার্সেন্ট দেখে বুঝে যাবা এই ত্রুটিটা কেমন, এটা হচ্ছে একটা আপেক্ষিক ত্রুটি। সো সবার আগে এখানে আমাদের কাজ কি, এখানে আমাদের কাজ হচ্ছে দেওয়া আছে দিয়ে কি দেওয়া আছে সেটা লিখে ফেলা। সো দেওয়া আছে, আমাদের এখানে দেওয়া আছে প্রকৃত দৈর্ঘ্য, বা হচ্ছে এটা আমাদের কি বলতে পারি আমরা, পরিমাপকৃত দৈর্ঘ্য, পরিমাপকৃত দৈর্ঘ্য। সো পরিমাপকৃত দৈর্ঘ্য আমাদের সমান কত দেওয়া আছে, দেখো তো, পরিমাপকৃত দৈর্ঘ্য যেটা আমাদের দেওয়া আছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার মধ্যে দেওয়া আছে। এবং আপেক্ষিক ত্রুটি, এবং হচ্ছে আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি সমান হচ্ছে আমাদের 2%। তো এই 2%কে তুমি হচ্ছে 100 দিয়ে ভাগ করে নিবা, তাহলে তুমি পাবা 0.02। তাহলে সূত্রে যখন আমরা এখানে আমাদের প্রকৃত দৈর্ঘ্য বা পরিমাপকৃত দৈর্ঘ্য দেওয়া আছে এবং আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে। তো চূড়ান্ত ত্রুটি যদি আমরা বের করি, তাহলে আমরা আপেক্ষিক ত্রুটির সূত্র দিয়েই চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। সো সেই ক্ষেত্রে আমাদের আপেক্ষিক ত্রুটিতে তো 100% বসাইতে হয়। তো এই 2%কে যদি 100 দিয়ে ভাগ করে ফেলো, তাহলে সূত্রে আর পার্সেন্ট বসাইতে হবে না। সো তাহলে আমরা সূত্র দিয়ে যদি চূড়ান্ত ত্রুটি বের করি, সো আমরা জানি, বুঝো আপেক্ষিক ত্রুটি দেওয়া থাকলে চূড়ান্ত ত্রুটি কিন্তু আগের যে দুইটা ফর্মুলা শিখছো, কি ক্ষুদ্রতম 1/2 দৈর্ঘ্য বাই 2 ওইটা, অথবা আবার কি শিখছো বলো, প্রকৃত
মাইনাস পরিমাপকৃত ওইটা, ঠিক আছে, পরিমাপকৃত ওই সূত্র কিন্তু এখানে পড়বে না। আর এখানে কিন্তু এই যে পরিমাপকৃত বলতে এই প্রকৃত এই সূত্রের জন্য এটা কিন্তু প্রকৃত হয়ে যাবে। আর পরিমাপকৃত হচ্ছে তুমি যেই ভুল পরিমাপটা করছো সেটা, ভুলায়ও না কিন্তু, বুঝছো? যদি চূড়ান্ত ত্রুটির এই সূত্রে দেখো, এই সূত্রে এইটা প্রকৃত মান যেটা তোমার প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে, আর এই যে পরিমাপকৃত মান যেটা তুমি ভুল মেপে পাইছো। বাট তোমাকে যদি আপেক্ষিক ত্রুটি প্রশ্নে দিয়ে দেয়, যেমন এখানে আপেক্ষিক ত্রুটি দিয়ে দিছে, তাহলে এই দুইটা সূত্রের একটা সূত্র দিয়েও এই ম্যাপটা করা যাবে না। সো কী করতে হবে? আপেক্ষিক ত্রুটির সূত্র দিয়েই চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। সো আমরা কি জানি বলো? আমরা জানি যে আমাদের এই যে আপেক্ষিক ত্রুটি, সো আপেক্ষিক ত্রুটি, এই আপেক্ষিক ত্রুটি সমান সমান উপরে যায় কে বলো? উপরে যায় হচ্ছে চূড়ান্ত ত্রুটি। তো এই যে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই কে যায় বলো তো? প্রকৃত মান বা পরিমাপকৃত দৈর্ঘ্য, তাই না? এটা আমরা কি বলি বলতো? পরিমাপকৃত দৈর্ঘ্য। সো এখানে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত দৈর্ঘ্য, ঠিক আছে? পরিমাপকৃত দৈর্ঘ্যটা এখানে আমাদের এবারে আসছে, চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত দৈর্ঘ্য। সো এখানে আমরা আপেক্ষিক ত্রুটি যেহেতু এখানে 100% লিখি নাই, কারণ ওইটাকে আগেই 2%কে 100 দিয়ে ভাগ করে নিচ্ছি, তো এখানে আর আমাদের 100% লিখতে হবে না। সো আপেক্ষিক ত্রুটির জায়গায় আমি কত বসায় দিব বলো? 0.02 বসায় দিব। চূড়ান্ত ত্রুটি আমাদের বের করতে হবে। সো চূড়ান্ত ত্রুটিকে এভাবেই আমরা রাখলাম, চূড়ান্ত ত্রুটিকে আমরা এভাবেই রাখলাম। আর পরিমাপকৃত দৈর্ঘ্যকে আমরা কত বসাবো? ওটার জায়গায় আমরা জাস্ট 3 সেন্টিমিটার এটাই বসায় দিলাম। সো এখান থেকে দেখো, এইখান থেকে আমরা যদি চূড়ান্ত ত্রুটি পাই, আলটিমেটলি আমি এখানে শর্টকাটে লিখতেছি, চূড়ান্ত ত্রুটি সমান হচ্ছে 0.02 ইন্টু হচ্ছে 3। একটা শর্টকাট আমি তোমাকে মনে রাখতে বলবো। শর্টকাটটা হচ্ছে যে তোমাকে যদি চূড়ান্ত ত্রুটি বের করতে বলে, তাহলে তুমি আপেক্ষিক ত্রুটির পার্সেন্টেজ সরায়া ভ্যালু আর হচ্ছে গিয়ে তার সাথে কি পরিমাপকৃত দৈর্ঘ্য, এই দুটাকে গুণ করবা। সো এটা তুমি একটু সূত্র আকারে লিখে রাখো, আমি লিখে দিচ্ছি, দেখো তুমি এই যে এভাবে লিখে রাখো যে চূড়ান্ত ত্রুটি সমান এখানে তুমি আনবা হচ্ছে আপেক্ষিক ত্রুটি, পার্সেন্টে বসানো যাবে না, আপেক্ষিক ত্রুটি ইন্টু কত? প্রকৃত বা পরিমাপকৃত দৈর্ঘ্য, পরিমাপকৃত যেটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে আর কি, পরিমাপকৃত দৈর্ঘ্য। এটা সূত্র আকারে মনে রাখো। এরপরে আমরা ডিরেক্ট এই সূত্রগুলো ব্যবহার করব, এই সূত্রটা ডিরেক্ট ব্যবহার করব। ওকে, এটা সূত্র আকারে লিখে ফেলো, আমি মুছে দেব। সূত্র আকারে লিখে ফেলো, লিখছো তো? চূড়ান্ত ত্রুটি যদি আপেক্ষিক ত্রুটি দেওয়া থাকে, তাহলে চূড়ান্ত ত্রুটি বের করার সূত্র কি? আপেক্ষিক ত্রুটি ইনটু পরিমাপকৃত দৈর্ঘ্য, বুঝছো? তাহলে এখান থেকে তুমি চূড়ান্ত ত্রুটি পাবা। এই সূত্রটা এখানে আমি মুছে না দিয়ে এই সূত্রটাকে হচ্ছে ওই পেজে নিয়ে যাই, ঠিক আছে? যে আমাদের চূড়ান্ত ত্রুটি যেখানে আমরা শিখছি, তো সেইখানে নিয়ে গেলে তোমাদের ওইখানে থাকলো। কন্ট্রোল এক্স দিয়ে নিয়ে গিয়ে চূড়ান্ত ত্রুটি কোথায় পাইছি, এই যে এখানে গিয়ে পেস্ট করে দেই। সো এই চূড়ান্ত ত্রুটি বের করার একটা সূত্র কি? চূড়ান্ত ত্রুটি সমান হচ্ছে আপেক্ষিক ত্রুটি ইন্টু পরিমাপকৃত দৈর্ঘ্য। আর চূড়ান্ত ত্রুটিকে আরেকটা জিনিসও বলে দিই যে এটা আমরা প্লাস মাইনাস আকারে প্রকাশ করব। চূড়ান্ত ত্রুটিকে কিভাবে প্রকাশ করব? প্লাস মাইনাস আকারে। কেন? কারণ চূড়ান্ত ত্রুটি মানে কি? সর্বোচ্চ কতটুকু ভুল হইতে পারে, ওটাই না? এখন দেখো, চূড়ান্ত ত্রুটি মানে আমাদের পরিমাপে করা সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটি। এখন ত্রুটি তো তুমি বেশি নিয়েও করতে পারো, আবার কম নিয়েও করতে পারো, তাই না? তো এই জন্য আমাদের চূড়ান্ত ত্রুটি হয় প্লাস হবে অথবা কি মাইনাস হবে। যদি বেশি নিয়ে ভুল করো তাহলে প্লাস, যদি কম নিয়ে ভুল করো তাহলে কি মাইনাস, এইটাও মনে রেখো। তো চূড়ান্ত ত্রুটি আমরা এখানে বের করতেছিলাম। সো আমাদের এখানে 0.02 ইন্টু 3, তাহলে হচ্ছে 0.06 সেন্টিমিটার আমাদের চলে আসবে। তো ফাইনালি যখন আমরা অ্যান্সার লিখবো, তো অ্যান্সারে যদি আমরা লিখি যে আমাদের চূড়ান্ত ত্রুটি, তাহলে আমরা এখানে একটা প্লাস মাইনাস দিয়ে দিব 0.06 সেন্টিমিটার। প্লাস মাইনাস কেন দিলাম? এই ত্রুটিটা সর্বোচ্চ মান নিয়েও হইতে পারে, সর্বনিম্ন মান নিয়েও হইতে পারে, এই জন্য প্লাস মাইনাস দিলাম। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, একটা ঘনক অলরেডি আমি এখানে এঁকেই রাখছি। সো আমাদের এখানে কি বলছে বলো? এখানে আমাদের বলছে যে একটি ঘনক আকৃতির পাথরের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। ওই যে দেখতে পাচ্ছ প্রত্যেকটা সাইডের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, যেহেতু ঘনক তাহলে প্রত্যেকটা পাশ কি এটার সমান 8 সেন্টিমিটার হলে, এবং আপেক্ষিক পরিমাপে আপেক্ষিক ত্রুটি 10% হলে আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি, তাহলে তোমাকে দৈর্ঘ্য দিয়ে দিছে। তো দৈর্ঘ্য থেকে তোমাকে কি করতে হবে? আয়তন বের করতে হবে। আয়তন নির্ণয় কি পরিমাণ ত্রুটি হয় সেটা বের করতে হবে। সো আগে দৈর্ঘ্য বের করি। দৈর্ঘ্য যেহেতু চূড়ান্ত ত্রুটি দিচ্ছে, তাহলে সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য আমরা বের করব, সর্বনিম্ন সম্ভাব্য দৈর্ঘ্য আমরা বের করব, যেহেতু ত্রুটি হবে। আমাদের আয়তনে আপেক্ষিক ত্রুটি চাইছে,
তার মানে আমাদের আগে দৈর্ঘ্যে কত ত্রুটি হইতে পারে সেটা বের করতে হবে, ওই ত্রুটিযুক্ত দৈর্ঘ্য দিয়ে আয়তন বের করতে হবে, ওই ত্রুটিযুক্ত আয়তন থেকে চূড়ান্ত ত্রুটি বের করতে হবে, বের করে তারপর হচ্ছে আমরা আয়তনে আপেক্ষিক ত্রুটি বের করতে পারবো। দেখো পুরো প্রসেসটা আমি দেখাচ্ছি। তো তার আগে আমরা এখানে কি করতে হবে, সবার আগে আমরা এখানে লিখে নিই। তো দেওয়া আছে, তো সবার আগে আমরা এখানে দেওয়া আছে লিখে নিই। তো আমাদের কী কী দেওয়া আছে বলো তো? আমাদের দেওয়া আছে হচ্ছে প্রকৃত দৈর্ঘ্য আর হচ্ছে পরিমাপকৃত, এটাকে আমরা কি বলতে পারি বলতো? পরিমাপকৃত দৈর্ঘ্য। পরিমাপকৃত দৈর্ঘ্য সমান 8 সেন্টিমিটার। পরিমাপকৃত দৈর্ঘ্য দেওয়া আছে 8 সেন্টিমিটার। হ্যাঁ, আর কি দেওয়া আছে আমাদের? আর দেওয়া আছে। পরিমাপকৃত দৈর্ঘ্য তো পাইলাম 8 সেন্টিমিটার। আর কি দেওয়া আছে দেখো, আর দেওয়া হচ্ছে গিয়ে ঘনকটির আপেক্ষিক ত্রুটি। সো আমরা এখানে লিখবো হচ্ছে আপেক্ষিক ত্রুটি। সো যদি লিখি আপেক্ষিক ত্রুটি, আপেক্ষিক ত্রুটি। সো আপেক্ষিক ত্রুটি কত? 10%। আপেক্ষিক ত্রুটি হচ্ছে 10%। তো বলছি কি, পার্সেন্টটাকে 100 দিয়ে ভাগ করে নিবা। সো 10কে 100 দিয়ে ভাগ করলা, 0.1 চলে আসছে। এবার তোমার সবার আগে যেহেতু আয়তনে আপেক্ষিক ত্রুটি বের করতে হবে, বুঝছো? দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি দেওয়া ছিল, আয়তনের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে। তো সবার আগে তোমাকে দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি বের করে নিতে হবে। যদি আয়তনের আপেক্ষিক ত্রুটি অথবা ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি পেতে চাও, তাহলে সবার আগে দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি থেকে দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। সো দেখো, আগে আমরা এখানে যদি দেখি যে আমাদের পরিমাপকৃত দৈর্ঘ্য কত সেটা আগে দেখি, এটা দিয়ে আগে প্রকৃত আয়তন কত সেটা আমরা বের করে নিই। দেখো, তো পরিমাপকৃত দৈর্ঘ্য, তো আমরা এখানে কি করতে পারি বলতো? সুতরাং আমরা এখানে প্রকৃত আয়তনটা আগেই বের করে নিই। সো প্রকৃত আয়তন, তো একটা ঘনকের আয়তনের সূত্র কি বলো? একটা ঘনকের আয়তনের সূত্র কি? একটা ঘনকের আয়তনের সূত্র হচ্ছে গিয়ে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তিনটাই যেহেতু সমান, তাহলে এটার সূত্র কি? a কিউব। সো এই যে a কিউব, সো এটা আমরা যদি পরিমাপকৃত দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এটাকে a দিয়ে প্রকাশ করি, তাহলে আমাদের এখানে কি হবে বলতো? 8 কিউব। সো এটারে আমরা ডিরেক্টলি লিখে দিতেছি 8 কিউব। 8 কিউব মানে কত বলতো? 512 সেন্টিমিটার কিউব। সো 8 কিউব মানে হচ্ছে আমাদের 512 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে প্রকৃত আয়তন বা পরিমাপকৃত আয়তন। সো আমরা প্রকৃতও লিখতে পারি অথবা কি পরিমাপকৃতও লিখতে পারি। যেহেতু পরিমাপকৃতটাই ওইখানে লিখছি, তো এখানে আমরা এটা পরিমাপকৃত লিখি, ঠিক আছে? পরিমাপকৃত আয়তন। তো পরিমাপকৃত আয়তন কত? 512 সেন্টিমিটার কিউব। ওকে, এবার আমরা হচ্ছে দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি বের করব। সো আমরা যদি এখন দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটিটা বের করতে চাই, এটার সূত্র কি বলতো? এটা সূত্র ছিল প্লাস মাইনাস পরিমাপকৃত দৈর্ঘ্য গুণ আপেক্ষিক ত্রুটি। পরিমাপকৃত দৈর্ঘ্য কত? 8 গুণ 0.1। তো আমাদের এখানে কত আসবে বলতো? প্লাস মাইনাস 0.8 সেন্টিমিটার। যেহেতু 8 সেন্টিমিটার ইউনিটে প্লাস মাইনাস 0.8 সেন্টিমিটার হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। তার মানে ভাই তোমার সর্বোচ্চ ভুল হইতে পারে 0.8, সর্বনিম্ন ভুল হইতে পারে কি 0.8। তাহলে যদি দৈর্ঘ্যে সর্বোচ্চ 0.8 ভুল হয়, তাহলে সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত দৈর্ঘ্য কত সেটা আমরা দেখি। তাহলে যদি আমরা এটা দেখি, সর্বোচ্চ এটা মানে কি? দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি, এইটার মানে কি? সর্বোচ্চ সম্ভাব্য ভুল। তাহলে সর্বোচ্চ তোমার 0.8 ভুল হইতে পারে আর সর্বনিম্ন তোমার 0.8ই ভুল হইতে পারে। তাহলে আমরা দেখি সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত দৈর্ঘ্য, সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই, সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত দৈর্ঘ্য সেটা কি হবে বলো তো? 8 প্লাস 0.8, দ্যাট মিনস 8.8 সেন্টিমিটার। সো সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত দৈর্ঘ্য, তাহলে সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত আয়তন যদি আমরা বের করি, সো দেখো আমাদের কত আসবে? 8.8 হোল কিউব, দ্যাট মিনস আমাদের এখানে আসবে 8.8 শিফট হোল কিউব, আমাদের আসতেছে হচ্ছে 681.472, 681.472 সেন্টিমিটার কিউব। বুঝছি? তাহলে সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত দৈর্ঘ্য পাইছি, সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত আয়তন পাইছি। তো এখন এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত মান আর এটা হচ্ছে আমাদের প্রাপ্ত ভুল মান, ঠিক আছে? তার মানে আমরা বলতে পারি যে এটা আমাদের ওই সূত্র অনুযায়ী, প্রথম সূত্র অনুযায়ী এটা আমাদের প্রকৃত মান, এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত ভুল মান। তাহলে প্রকৃত আয়তন পাইছি, সর্বোচ্চ ভুল আয়তন পাইছি, তাহলে চূড়ান্ত ত্রুটি কি হবে? সর্বোচ্চ ভুল আয়তন থেকে যদি হচ্ছে আমরা
প্রকৃত আয়তনটাকে বিয়োগ দিই, তাহলে আমরা কি চূড়ান্ত ত্রুটি, আয়তন পরিমাপে চূড়ান্ত ত্রুটি পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সর্বোচ্চ সম্ভাব্য চূড়ান্ত ত্রুটি, তাহলে আমরা দেখি সর্বোচ্চ, সেটা তো লিখছি তাই না, তো সর্বোচ্চ সম্ভাব্য চূড়ান্ত ত্রুটি, এটা হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি যদি আমরা বের করতে চাই। সো চূড়ান্ত ত্রুটি বের করার সূত্র কি বলো? সূত্র হচ্ছে প্রকৃত মান মাইনাস পরিমাপকৃত মান, তার সাথে একটা মডুলাস থাকে। তো আমি আগে পরে লিখলে কোনো সমস্যা নেই, এটা আমরা বলছি। তো যেহেতু এটা বড়, তাহলে আমরা এখানে 681, তাহলে আমার আর মডুলাস দিতে হবে না, আমরা বড় থেকে ছোট মাইনাস করে দিব। আমি তোমাকে একটুখানি দেখাইতে চাই, মানে সূত্র কি বলো? সূত্র হচ্ছে পরিমাপকৃত মান, যেটা অ্যাকচুয়ালি দেওয়া থাকবে, মানে প্রকৃত মান, আর হচ্ছে এটা কি পরিমাপকৃত মান। এখন অ্যাকচুয়ালি দৈর্ঘ্য কত ছিল? 8 সেন্টিমিটার, এই জন্য অ্যাকচুয়ালি আয়তন পাইছি 512। আর পরিমাপ করা মানে কি ভুল কত হইতে পারে? সর্বোচ্চ ভুল হইতে পারে 0.8 সেন্টিমিটার। তাহলে সর্বোচ্চ যদি দৈর্ঘ্যে 0.8 সেন্টিমিটার ভুল হয়, সর্বোচ্চ সম্ভাব্য ভুল সেটা হচ্ছে 8.8 সেন্টিমিটার। তোমার সর্বোচ্চ ভুল হইতে পারে 0.8, তাহলে তুমি যদি ভুল করো তাহলে সর্বোচ্চ ভুল করবা 8.8 সেন্টিমিটার। তাহলে ওই ভুলটা নিয়ে তোমার সর্বোচ্চ আয়তন হইতে পারে 681.4 সেন্টিমিটার। তাহলে তোমার আয়তনে চূড়ান্ত কতটুকু ভুল হয়েছে, তাহলে সেটা কি করবা? এটা থেকে এটাকে মাইনাস করলেই তো পেয়ে যাবা। তাহলে দেখো সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত চূড়ান্ত ত্রুটি, তাহলে আয়তনে, ঠিক আছে, সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত সর্বোচ্চ সম্ভাব্য চূড়ান্ত ত্রুটি, এটা কিসে? আয়তনে। ঠিক আছে, তো আমরা এখানে আয়তনের কথাটাও একটুখানি লিখে দিই, যে আয়তনের, সো আয়তনের সর্বোচ্চ সম্ভাব্য চূড়ান্ত ত্রুটি কত হবে আমাদের? এই যে 681.472 মাইনাস 512 সেন্টিমিটার কিউব। সো আলটিমেটলি আমরা এখানে কত পেয়ে যাবো বলো? মাইনাস হচ্ছে গিয়ে 512, 169.472, 169.472 সেন্টিমিটার কিউব। সো সর্বোচ্চ আয়তনের চূড়ান্ত ত্রুটি আমরা বের করে ফেললাম। এবার সর্বনিম্ন সম্ভাব্য ত্রুটিযুক্ত দৈর্ঘ্য, এগুলো আমাদের বের করতে হবে। সো এই জিনিসটা বের করার জন্য আমরা কি করব? দেখো এটাকে একটুখানি ছোট করে নেই, এটাকে একটুখানি ছোট করে নেই, এটাকে একটুখানি ছোট করে নেই, তো নিলাম ছোট করে নিয়ে এবার হচ্ছে আমরা কি করব? দেখো এই জিনিসটাকে আমরা একটুখানি কপি করব, কারণ সর্বোচ্চ হইতে পারে আবার সর্বনিম্নও হইতে পারে। তো সর্বোচ্চ যেটা হবে সেটা আমরা বের করে ফেলছি, এবার সর্বনিম্ন যেটা হবে সেটা আমাদের বের করতে হবে। সো এটাকে যদি আমরা সর্বনিম্ন যত হবে সেটা বের করি, সো এটা কীভাবে করব দেখো। তো ফার্স্ট অফ অল এখানে লিখবো সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত, সর্বোচ্চ না লিখে এবার সর্বনিম্ন লিখব। এবার আমরা কি লিখব? সর্বনিম্ন লিখব। সো এখানে আমরা সর্বনিম্ন লিখব। সো এখানে যদি লিখি সর্বনিম্ন, এখানে আমরা লিখব সর্বনিম্ন সম্ভাব্য ত্রুটিযুক্ত দৈর্ঘ্য। তো এখানে প্লাসের জায়গায় কি দিব বলো? প্লাসের জায়গায় দিব হচ্ছে গিয়ে মাইনাস। তো যেই ভ্যালুটা পাবো সেগুলো জাস্ট এখানে বসায় আমরা ক্যালকুলেট করলেই হয়ে যাবে। দেখো, সো এখানে আমরা দেখো এখানে আমাদের 8 মাইনাস 0.8, ঠিক আছে। এই যে চূড়ান্ত ত্রুটি কি প্লাস মাইনাস 0.8 না? তো আমরা সর্বোচ্চ কত হইতে পারে সেটা বের করছি, এবার আমরা কি সর্বনিম্ন কত হইতে পারে সেটা বের করতেছি। তো এটা আমাদের আসবে কত? 7.2। ওকে, সো আয়তন আমাদের কি হবে? 7.2 হোল কিউব, এগুলো আমাদের আসবে 7.2 সেন্টিমিটার, তাই না? সর্বনিম্ন সম্ভাব্য ত্রুটিযুক্ত দৈর্ঘ্য। তো এটা কি, যেহেতু আমাদের কম নিয়েও ভুল করতে পারে, তাহলে কম কত নিব? মাইনাস 0.8 কম নিব। তো এটা আসছে কত? 7.2 সেন্টিমিটার। এখন 7.2কে যদি আমরা আবার আয়তন বের করি, তাহলে এই যে 7.2 এটাকে করবো হচ্ছে আমরা হোল কিউব করলে আমাদের আসতেছে 373.248 সেন্টিমিটার কিউব। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এখানে কি বের করতে হবে বলো? এখানে আমাদের এখন কি করতে হবে? এখন আমাদের সর্বনিম্ন, এইখানে দেখো আয়তনের সর্বনিম্ন সম্ভাব্য চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। সো আমাদের সর্বোচ্চ কত বলো? মানে প্রকৃতটা কত? প্রকৃত। এখন আমরা কাক থেকে কাকে ম্যানেজ করব? সো প্রকৃত থেকে পরিমাপকৃত মাইনাস করবো, আগে পরে করলে কোনো সমস্যা নেই। তো যেহেতু এই সংখ্যাটা ছোট, তাহলে আমি এখানে জাস্ট 512 থেকে 373.248কে মাইনাস করব। যদি মাইনাস করি তাহলে আমি কত পাবো বলো? 512 মাইনাস অ্যান্সার, তো আমরা এখানে পাচ্ছি 138.752 সেন্টিমিটার কিউব, 138.752 সেন্টিমিটার কিউব। এটা আমরা পাইলাম, কি পাইলাম বলো? আয়তনের সম্ভাব্য সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি। ঠিক আছে, এখন কোন চূড়ান্ত ত্রুটিটা আমাদের বড় বলো?
তাহলে এই যে এই চূড়ান্ত ত্রুটিটা আমাদের বড় না, এই চূড়ান্ত ত্রুটিটা আমাদের বড় না। এখন আমাদের আপেক্ষিক ত্রুটি বের করতে হবে আয়তনের। তো আমি সর্বোচ্চ সম্ভাব্য আয়তনের চূড়ান্ত ত্রুটি সর্বোচ্চ নিয়ে পাইতেছি এত, সর্বনিম্ন নিয়ে পাইতেছি এত। যেহেতু চূড়ান্ত ত্রুটিটা আমাদের সর্বোচ্চ নিয়ে করতে হবে, তাহলে চূড়ান্ত ত্রুটি দুইটা পাইলেও সর্বোচ্চ নিয়ে এত ভুল পাইছি, সর্বনিম্ন নিয়ে এত ভুল পাইছি। তো আমরা কোনটা নিব? তোমার কি মনে হয়, কমটা নিব না বেশিটা নিব? অবশ্যই বেশিটা নিব, কারণ চূড়ান্ত ত্রুটি সবসময় সবচেয়ে বেশি কত হইতে পারে সেটা আমরা কাউন্ট করি। তো চূড়ান্ত ত্রুটি সবসময় সর্বোচ্চ কত হইতে পারে সেটা যেহেতু কাউন্ট করি, তাহলে আমরা চূড়ান্ত ত্রুটি কোনটা ফর্মুলা ফেলবো এটা। তো সুতরাং আমরা বলতে পারি আয়তনে আপেক্ষিক ত্রুটি, আমরা এখানে বলতে পারি আয়তনে, প্রশ্নে কি বলছিল, আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি চাইছে না? তো আমরা বলবো এখানে আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি, আমি শর্টকাটে লিখি এই যে আপেক্ষিক ত্রুটি, এইভাবে লিখি আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু, এখানে আমাদের কি আসবে বলো তো, চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই কি বলো তো, পরিমাপকৃত মান। চূড়ান্ত ত্রুটি বাই হচ্ছে কি আমাদের এখানে কি পরিমাপকৃত আয়তন। তাহলে এখানে আমরা লিখলাম হচ্ছে পরিমাপকৃত আয়তন শর্টকাটে, ঠিক আছে, শর্টকাটে লিখলাম পরিমাপকৃত আয়তন, আর এটাকে ইন্টু 100%। তো এখন আমাদের চূড়ান্ত ত্রুটি কোনটা নিব আমরা জানি, বলছি যে দুইটার মধ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মধ্যে যেটা বড় হবে সেটা নেব। তো আমরা এখানে দেখতেছি 169.472, এটাই বড়। তো আমরা এখানে নিব 169.472, আর এটাকে ডিভাইড করবো প্রকৃত আয়তন দিয়ে, পরিমাপকৃত আয়তন দিয়ে। তো পরিমাপকৃত আয়তন আমাদের কত? 512। তো এই যে 512 ইন্টু এখানে আমাদের কত আসবে? 100%। তো আলটিমেটলি আমরা রেজাল্টে যেটা পাবো, তো 169.472 এটাকে আমরা ভাগ করতেছি হচ্ছে 512 দিয়ে। 169.472 ডিভাইডেড বাই হচ্ছে 512 ইন্টু আমরা করবো হচ্ছে 100, 33.1%। তো এই যে 33.1%, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছো? তাহলে আমরা কি চাইছিল, আমাদের দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি দিয়ে দিছে, আয়তন নির্ণয়ে আপেক্ষিক ত্রুটি চাইছে। তাহলে আগে আমাদের প্রথমে যেটা দেওয়া আছে ওইটা দিয়ে আয়তন কত সেটা আমরা বের করলাম। এরপর আমরা দৈর্ঘ্যের চূড়ান্ত ত্রুটি বের করার যে সূত্র, সেটা কি প্রকৃত দৈর্ঘ্য ইন্টু আপেক্ষিক ত্রুটি। তো সেটাকে আমরা জাস্ট দিয়ে যেটা পাইলাম চূড়ান্ত ত্রুটি প্লাস মাইনাস 0.8 সেন্টিমিটার পাইলাম। তো আমার একটা দৈর্ঘ্য মাপতে গেলে সর্বোচ্চ এত ভুল হইতে পারে, সেটা আমি বেশি নিয়েও করতে পারি, তাহলে সেক্ষেত্রে প্লাস করব, আমি কম নিয়েও করতে পারি, সেই ক্ষেত্রে মাইনাস করব। তো দেখো, যদি সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত দৈর্ঘ্য হয়, সর্বোচ্চ সম্ভাব্য, যেহেতু এত বেশি নিয়ে ভুল করতে পারি, তাহলে আমাদের যে দৈর্ঘ্যটা আমরা পাবো সর্বোচ্চ পাবো যদি বেশি নিয়ে ভুল করি। তাহলে সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত দৈর্ঘ্য পাইলাম, এবার সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত আয়তন আমরা পেয়ে যাব। জাস্ট দৈর্ঘ্যটাকে কিউব করলে তো আয়তন হয়ে যাবে। আয়তনের এবার আবার আমরা কি করব, চূড়ান্ত ত্রুটি, যেহেতু এটা আমাদের প্রকৃত আর এটা হচ্ছে আমাদের ভুল নিয়ে যেটা হয়েছে সেটা, তাহলে চূড়ান্ত ত্রুটি কি প্রকৃত থেকে পরিমাপকৃত, মানে প্রকৃত মানটা থেকে যেটা ভুল নিয়ে মাপছি সেটা মাইনাস করলেই চূড়ান্ত ত্রুটি পাবো। তাহলে আয়তনে চূড়ান্ত ত্রুটি বের করলাম আমরা, তো এত পাইলাম। এরপরে আবার সর্বনিম্ন নিয়েও আমাদের দৈর্ঘ্যে ভুল আসতে পারে, তো সর্বনিম্ন ত্রুটিযুক্ত দৈর্ঘ্য আসতে পারে 7.2, আর সর্বনিম্ন সম্ভাব্য ত্রুটিযুক্ত আয়তন আসতে পারে আমাদের কত, 377.248। ওকে, এবার আয়তনে সম্ভাব্য চূড়ান্ত ত্রুটি আমাদের কি আসবে, জাস্ট প্রকৃত মান থেকে যে ভুল মানটা সেটা মাইনাস করলে আমরা পেয়ে গেলাম। এখন এই দুইটার মধ্যে সবচেয়ে বড় যেটা হবে, যেহেতু চূড়ান্ত ত্রুটি মানে হচ্ছে সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটি, সেটা আমি কাউন্ট করব। সো আপেক্ষিক এই যে আয়তন নির্ণয়, এখানে আয়তনে অন্ততটা লিখি নাই। সো আয়তন নির্ণয়ে আমরা যদি এবার আপেক্ষিক ত্রুটি বের করতে চাই, সূত্র কি, চূড়ান্ত ত্রুটি মানে পরিমাপকৃত আয়তন ডিভাইডেড বাই ইন্টু 100%। তো এখানে আমাদের চূড়ান্ত ত্রুটি কোনটা কাউন্ট করব, যেটা বড় সেটা। তো চূড়ান্ত ত্রুটি নিলাম, নিয়ে জাস্ট হচ্ছে আমরা পরিমাপকৃত আয়তন যেটা প্রকৃত সেটা দিয়ে ভাগ করলাম, পার্সেন্টেজে নিলাম, তাহলে আমাদের আয়তন নির্ণয় আপেক্ষিক ত্রুটি আমরা বের করে ফেললাম। এবার নেক্সট প্রশ্নটা আমাদের এখানে তাকাও কি বলছে। সো স্লাইড ক্যালিপাস দিয়ে একটি আয়তাকার বস্তু দৈর্ঘ্য প্রস্তুত, ধরে নাও এখানে আমি আগে দেওয়া আছে, সেটা যেগুলো দেওয়া আছে এগুলো একটু লিখে দিই। সো এখানে আমাদের এইটা একটা আয়তাকার বস্তু, ঠিক আছে। সো আয়তাকার বস্তুর এই যে প্রস্থ, এই প্রস্থটা দেওয়া আছে কত, 15 সেন্টিমিটার। এই যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। বুঝো, এটা কিন্তু প্রকৃত দৈর্ঘ্য পরিমাপ করে যেটা পাওয়া গেছে। সাইড ক্যালিপাসে দিয়ে একটি আয়তাকার দৈর্ঘ্য প্রস্থ প্রধান স্কেলের পার্ট যথাক্রমে 15 সেন্টিমিটার 10 সেন্টিমিটার পাওয়া গেল, তাহলে এটা প্রকৃত, ঠিক আছে, এটা তোমাকে প্রকৃত দেওয়া আছে। দৈর্ঘ্য পরিমাপে আবার আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে হচ্ছে 0.5%, তো আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে। আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি দ্বিগুণ হবে কিনা। তো দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি তো অলরেডি দিয়ে দিছে, তো তোমাকে জাস্ট দেখতে হবে যে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটির
দ্বিগুণ হবে কিনা। তাহলে দ্বিগুণ মানে কত? দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি হচ্ছে 0.5%। সো এটা দ্বিগুণ করলে 2 গুণ, তাহলে এই যে 0.5 ইন্টু 2, তাহলে এটা কত চলে আসবে? 1% চলে আসবে। তো তোমার যদি নির্ণয় মানে ক্ষেত্রফল যে আপেক্ষিক ত্রুটি আছে, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি তুমি নির্ণয় করে যদি 1% পাও, তাহলে তুমি বলবা যে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ হবে। বুঝছো? তো এখন ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি আমাদের বের করতে হবে। তো এই জন্য আমাদের ওই আগের মতো দুইটা কাজ করতে হবে। সবার আগে দৈর্ঘ্য পরিমাপে চূড়ান্ত ত্রুটিটা বের করতে হবে। সো আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি। সো আমার দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত সেটা আগে বের করতে হবে। সো দেখো, যদিও দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে 15 সেন্টিমিটার 10 সেন্টিমিটার, সো দেখো এই যে দৈর্ঘ্য, এই প্রস্থটাও একটা দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাও একটা দৈর্ঘ্য, দুইটাই তো একটা দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য পরিমাপে তোমাকে আপেক্ষিক ত্রুটি দেওয়া মানে কি, প্রস্থ পরিমাপে আপেক্ষিক ত্রুটিও তোমাকে দেওয়া আছে, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটিও তোমাকে দেওয়া আছে। তো তোমার কাজ হবে কি? তোমার কাজ হবে যে সবার আগে প্রকৃত মানে পরিমাপকৃত দৈর্ঘ্য এবং পরিমাপকৃত ক্ষেত্রফল এটা আগে তোমাকে লিখতে হবে। লিখে চূড়ান্ত ত্রুটিটা বের করতে হবে। চূড়ান্ত ত্রুটিটা বের করে সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য ও সর্বোচ্চ সম্ভাব্য প্রস্থ, ওই দুইটা দিয়ে সর্বোচ্চ সম্ভাব্য ক্ষেত্রফল বের করতে হবে। এরপর হচ্ছে সর্বনিম্ন সম্ভাব্য দৈর্ঘ্য, সর্বনিম্ন সম্ভাব্য প্রস্থ বের করে আবার একটা ক্ষেত্রফল বের করতে হবে। তারপর দুই ক্ষেত্রে চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। যেই চূড়ান্ত ত্রুটিটা বেশি সেটা দিয়ে সূত্র ফেলে ক্ষেত্রফল পরিমাপে চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। তাহলে সবার আগে আমরা পরিমাপকৃত দৈর্ঘ্য প্রস্থ দিয়ে পরিমাপকৃত ক্ষেত্রফল বের করে ফেলি। তো দেওয়া আছে দৈর্ঘ্য, তো আমরা দেখলাম দৈর্ঘ্য 15, প্রস্থ হচ্ছে দেওয়া আছে, লিখে এটা আগে লিখে নাও। সো দেওয়া আছে আমাদের কি দেওয়া আছে বলতো? এই যে আমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে। সো দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 15 সেন্টিমিটার। এরপর হচ্ছে আমাদের প্রস্থটা দেওয়া আছে। প্রস্থটা আমাদের কত দেওয়া আছে? প্রস্থ আমাদের দেওয়া আছে হচ্ছে কি 10 সেন্টিমিটার। ঠিক আছে? এবং আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে আমাদের, আপেক্ষিক ত্রুটি এটা আমাদের দেওয়া আছে কত? 0.5%। তো পার্সেন্টটা উঠে দিলে 0.005। ঠিক আছে, আমাদের এটা দেওয়া আছে। তো সবার আগে আমরা এখানে, সুতরাং আমরা ডিরেক্টলি পরিমাপকৃত ক্ষেত্রফল বের করে ফেলি। আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো দেখো পরিমাপকৃত ক্ষেত্রফল, সো আমরা এখানে কি করব? ফার্স্ট অফ অল পরিমাপকৃত ক্ষেত্রফল, পরিমাপকৃত ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা তোমরা সবাই জানো, দৈর্ঘ্য যেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। সো দৈর্ঘ্য আমাদের কত? 10 ইন্টু প্রস্থ হচ্ছে আমাদের, আচ্ছা দৈর্ঘ্য হচ্ছে আমাদের 15, প্রস্থ হচ্ছে আমাদের কত? 10। তাহলে তোমার পাবা কত? 150 সেন্টিমিটার স্কোয়ার। যেহেতু দুইটাই কিসের সেন্টিমিটার ছিল, তো 150 সেন্টিমিটার স্কোয়ার। এটা তুমি কি পেয়ে গেলা বলো? পরিমাপকৃত ক্ষেত্রফল পেয়ে গেলা। তো এবার তোমাকে কি বের করতে হবে? চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি যদি বের করো তুমি, চূড়ান্ত ত্রুটি কার জন্য চূড়ান্ত ত্রুটি বের করব? আমরা দুইটা জিনিসের জন্য পাবো। একটা পাবো হচ্ছে দৈর্ঘ্যের জন্য, আর একটা পাবো হচ্ছে কি প্রস্থের জন্য, যেহেতু আপেক্ষিক ত্রুটি দেওয়া আছে। তো চূড়ান্ত ত্রুটি যদি আমরা দৈর্ঘ্যের বের করি, তো চূড়ান্ত ত্রুটি দৈর্ঘ্যের, তো বের করার সূত্র কি বলো? প্লাস মাইনাস ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের প্রকৃত যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, পরিমাপকৃত দৈর্ঘ্য, তো সেটা ইন্টু হচ্ছে আপেক্ষিক ত্রুটি, যেটা হচ্ছে আমাদের কত? 0.005। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তার প্লাস মাইনাস আমরা এখানে লিখবো কি? দেখো 15 ইন্টু 0.005। তো 0.005 করলে আমাদের আসছে হচ্ছে 0.075। ঠিক আছে, প্লাস মাইনাস 0.075 সেন্টিমিটার। তাহলে এটা আমরা কি পাইলাম? দৈর্ঘ্যের জন্য চূড়ান্ত ত্রুটি পাইলাম। এবার আমরা হচ্ছে প্রস্থের জন্য চূড়ান্ত ত্রুটি বের করতে হবে। প্রস্থের জন্য চূড়ান্ত ত্রুটি কীভাবে বের করবো? প্লাস মাইনাস যে দৈর্ঘ্যটা দেওয়া আছে সেটা কি পরিমাপকৃত দৈর্ঘ্য, দ্যাট মিনস 10 ইন্টু 0.005। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কত পাবো বলো তো? 0.50। ঠিক আছে না? সো দেখো 10 ইন্টু 0.005। সো আমরা 0.50 সেন্টিমিটার এটা আমরা পাবো। ঠিক আছে, সো এটা আমরা পাইলাম। চূড়ান্ত ত্রুটি কার জন্য? আমরা ফার্স্ট অফ অল প্রস্থের জন্য চূড়ান্ত ত্রুটি পাইলাম। এরপর হচ্ছে আমরা কার জন্য চূড়ান্ত ত্রুটি পাইলাম? দৈর্ঘ্যের জন্য চূড়ান্ত ত্রুটি পাইলাম। এবার আমাদের কি দরকার বলো? এবার হচ্ছে আমাদের সর্বোচ্চ সম্ভাব্য ক্ষেত্রফল দরকার। এই জন্য সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্যের সাথে সর্বোচ্চ সম্ভাব্য প্রস্থকে গুণ করতে হবে। তাহলে সর্বোচ্চ সম্ভাব্য ক্ষেত্রফল পাবো আমরা, তাই না? যেটা ত্রুটিযুক্ত আমাদের। তাহলে আমরা এখানে একটুখানি লিখে, যেমন এখানে আমরা আগে করছিলাম না, সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত দৈর্ঘ্য, এরপর সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত আয়তন,
তাহলে আমরা এখানে কি সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত ক্ষেত্রফল ডিরেক্ট বের করে ফেলি। তাহলে আমি এখানে লিখব সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত ক্ষেত্রফল, সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত ক্ষেত্রফল সমান সমান আমাদের কি বসবে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো সর্বোচ্চ সম্ভাব্য দৈর্ঘ্য, তো দৈর্ঘ্যের পরিমাপের ত্রুটি কত, 0.075, যেহেতু সর্বোচ্চ তাই এটা আপনারা প্লাস করব, তাহলে 15 প্লাস 0.075, ঠিক আছে, 15 প্লাস 0.075 এটার সাথে গুণ করব কি, প্রস্থ গুণ করব। তো প্রস্থ কি বলো, প্রস্থ হচ্ছে 10-এর সাথে যোগ হবে 0.50। তো এটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে আমি সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত ক্ষেত্রফল পেয়ে যাব। সো আমরা যদি 15 প্লাস 0.075 ইন্টু 10 প্লাস 0.05 করি তাহলে পাইতেছি 151.50। সো 151.50 সেন্টিমিটার স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ সম্ভাব্য ত্রুটিযুক্ত ক্ষেত্রফল। তাহলে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, তাহলে এখন আমরা কি বলি, ক্ষেত্রফলে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটিটা বের করে ফেলি। সো এই যে ক্ষেত্রফলে সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটি, সর্বোচ্চ সম্ভাব্য চূড়ান্ত ত্রুটি, এটা কিভাবে বের করি, সর্বোচ্চ ভুল পরিমাপ থেকে সঠিক পরিমাপ মাইনাস করবো। তো ভুল কত আমাদের, ভুল হচ্ছে আমাদের 151.50 মাইনাস হচ্ছে আমাদের সঠিক কত 150, ঠিক আছে। সো এখানে আমরা কত পাইতেছি বলো, এখান থেকে 1.50 সেন্টিমিটার স্কোয়ার পাবো আমরা, ঠিক আছে, 1.50 সেন্টিমিটার স্কোয়ার পাইলাম। এবার যেহেতু আমরা এটা বেশি নিয়ে ভুল বের করলাম, এবার আমরা কম নিয়ে ভুল বের করতে হবে। সো কম নিয়ে ভুল বের করার জন্য জাস্ট এই জিনিসটার আমি একটু কপি করে সর্বোচ্চ জায়গায় কি বসায় দিব বলো, সর্বনিম্ন বসায় দিব। সো এটা আমি নেক্সট পেজে করি, Ctrl+C, একটা পেজ নিয়ে Ctrl+V করে দিলাম। তো এখানে এই জিনিসটাকে জাস্ট ধরে উপরে নিয়ে গিয়ে আমরা বাকি ম্যাপটা করে ফেলি। তো এখানে আমরা সর্বোচ্চ জায়গায় এবার কি আসবে বলো, সর্বোচ্চ জায়গায় সর্বনিম্ন আসবে, সর্বোচ্চ জায়গায় সর্বনিম্ন আসবে। তো সর্বনিম্ন সম্ভাব্য ত্রুটিযুক্ত ক্ষেত্রফল, তো এখানে আমাদের কি সর্বনিম্ন সম্ভাব্য ত্রুটিযুক্ত ক্ষেত্রফল, এটা যদি আমরা করি তাহলে এই প্লাসের জায়গায় জাস্ট কি হবে বলো, মাইনাস হবে। তো প্লাসের জায়গায় জাস্ট হচ্ছে মাইনাস হবে। সো আমরা যদি এইখানে জাস্ট মাইনাস করে দেই, এখানে জাস্ট মাইনাস করে দেই তাইলেই হয়ে গেল, এখানে প্লাসের জায়গায় মাইনাস, আর এখানেও যদি একটা মাইনাস করে দেই তাহলেই হয়ে গেল, প্লাসের জায়গায় মাইনাস। সো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাবো, তো চলো ক্যালকুলেট করে ফেলি। সো এটাকে ক্যালকুলেট করে আমরা পাইতেছি 148.50 সেন্টিমিটার স্কোয়ার। তো এখন আমরা কি করব, ক্ষেত্রফলের সর্বনিম্ন সম্ভাব্য চূড়ান্ত ত্রুটি যদি বের করতে চাই তাহলে এটাকে আমরা কিভাবে করি বলতো, সেটা হচ্ছে আমাদের পরিমাপকৃত মান, যেহেতু এটা বড় 150, এটা থেকে আমরা মাইনাস করতে হবে 148.50, ঠিক আছে। এই দুটাকে জাস্ট আমরা মাইনাস করলেই হচ্ছে আমরা চূড়ান্ত ত্রুটি পেয়ে যাব। সো আমাদের 150 মাইনাস হচ্ছে অ্যান্সার করলে পাইতেছি 1.49। সো 1.496, দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি 1.50, এটাও আমরা কি বলতে পারি বলতো, 1.50 সেন্টিমিটার স্কোয়ার, বুঝছো। সো দেখো এখানে আগেরটাও আমাদের চূড়ান্ত ত্রুটি 1.50 সেন্টিমিটার স্কোয়ার ছিল, এখানেও আমাদের সর্বনিম্ন চূড়ান্ত ত্রুটি 1.50 সেন্টিমিটার স্কোয়ার আসছিল। সো এখন আমাদের যে সূত্র আছে সেই সূত্রের চূড়ান্ত ত্রুটি আমরা কোনটা নিব, তো আপেক্ষিক ত্রুটি বের করার জন্য উপরে চূড়ান্ত ত্রুটি বসাইতে হয়। তো যেহেতু দুইটা সমান, যে কোনো একটা নিলেই হবে, বাট যদি সমান না হয় যেটা বড় সেটা আমরা নিব। সো দেখো, সুতরাং আমরা এখানে কি বলতে পারি বলো তো, এখানে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফল নির্ণয় আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি, সো ক্ষেত্রফলের আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু, এখানে আমরা কি পাইতেছি চূড়ান্ত ত্রুটি, এখানে আমরা পাইতেছি হচ্ছে চূড়ান্ত ত্রুটি পাইতেছি উপরে,
আর নিচে পাইতেছি হচ্ছে পরিমাপকৃত মান বসাবো। আমরা এখানে পরিমাপকৃত মান বসাবো, তারপরে এটাকে কি করব 100% করে দিব। সো এখানে আমাদের চূড়ান্ত ত্রুটি যেটা আসতেছে, চূড়ান্ত ত্রুটি কত আসে বলো? যেহেতু 1.50 দুই ক্ষেত্রেই আসছে, সো 1.50 বসাইলেই হবে। পরিমাপকৃত মান আমাদের কত আসছে 150, সেটাকে আমরা গুণ করতেছি কত দিয়ে 100% দিয়ে। সো দেখো এখানে আমরা যদি হচ্ছে 1.50 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে আমাদের 150 ইন্টু আমাদের 100, তাহলে আমরা এখানে কত পাবো 1%। তো দেখো এখানে আমরা যদি খেয়াল করি যে দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি 0.5, এই 0.5কে দেখো 0.5 ইন্টু 2 করো, কত আসবে 1 আসবে। সো আমরা বলতে পারি যে সুতরাং যেহেতু 1% আসছে, সুতরাং ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি হচ্ছে আমাদের দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি দ্বিগুণ হবে। তো সুতরাং আমরা বলতে পারি যে ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি, ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ হবে। পরিমাপে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ হবে। আপেক্ষিক ত্রুটির কি হবে? ক্ষেত্রফল পরিমাপে আপেক্ষিক ত্রুটি দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটির দ্বিগুণ কিন্তু হবে, দ্বিগুণ হবে। সেই ছিল আমাদের প্রশ্ন, আমরা এটাকে উত্তর করে ফেললাম। সো কেমন লাগলো আজকের ক্লাসটি অবশ্যই জানাবে। এরই সাথে আমাদের বেসিক কনসেপ্ট সব কিছু শেষ হইলো, প্লাস এই রিলেটেড ম্যাথ প্রবলেম কীভাবে করতে হয় সেটাও করলাম। এখন আমাদের আছে বুঝছো এমসিকিউ। সো এমসিকিউ আমাদের একটি বলছে একটি গোলকের ব্যাসার্ধ r = 5.3 ± 0.1 একক হলে আয়তনের শতকরা ত্রুটি। সো যদি ব্যাসার্ধ আমাদের দিয়ে দেয় তাহলে এটা আয়তনের শতকরা ত্রুটির একটা শর্টকাট আছে। আয়তনের শতকরা ত্রুটির একটা শর্টকাট আছে। শতকরা ত্রুটি ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু del r/r টু 100%। সো এখানে দেখো 3 আর del r কি বলতো? del r হচ্ছে চূড়ান্ত ত্রুটি। তো ব্যাসার্ধ যেহেতু r 5.±0.1, তাহলে চূড়ান্ত ত্রুটি এখানে কত বলো? এটা কিন্তু আমাদের 0.1ই হবে। আর আর কত? আর হচ্ছে গিয়ে 5.3, যেহেতু পরিমাপকৃত দৈর্ঘ্য। তো চূড়ান্ত ত্রুটি এই যে 5.3 ± 0.1, দ্যাট মিনস চূড়ান্ত ত্রুটি 0.1। তো del r এর জায়গায় 0.1 বসবে, 5.3 ইন্টু 100%। এটা শর্টকাট। যদি আমাদের একটি গোলক দিয়ে দেয়, গোলকের ব্যাসার্ধ যদি দিয়ে দেয়, তাহলে উপরে হবে del r/r। del r কি? del r হচ্ছে কি আমাদের চূড়ান্ত ত্রুটি, যেহেতু এখানে ±0.1 আকারে দেওয়া আছে। সো এটাই আমাদের চূড়ান্ত ত্রুটি, আর এটা হচ্ছে আমাদের পরিমাপকৃত বা প্রকৃত দৈর্ঘ্য। সো এই আমরা প্রকৃত দৈর্ঘ্য দিয়ে লিখলাম। এবার আমরা যদি এটাকে ক্যালকুলেট করি, 0.1 ডিভাইডেড বাই হচ্ছে 5.3, এটাকে আমরা গুণ করব 100 ইন্টু 3 দিয়ে, তাহলে 5.66 আসতেছে আমাদের। 5.660, তাহলে আমরা এখানে 5.67, এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝছো? সো একটা তো আমরা পাইলাম। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, আপেক্ষিক ত্রুটি কি? সো আপেক্ষিক ত্রুটি আমরা কীভাবে বের করি বলো? চূড়ান্ত ত্রুটির সাথে আমরা কি করি? পরিমাপকৃত মানকে অনুপাত করি, তাহলে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপকৃত মান, এটা আমরা পেয়ে গেলাম। এবার চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন বইটির দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বেশি হবে? বলো, চূড়ান্ত ত্রুটি সমান কোন বইটির আপেক্ষিক ত্রুটি কি বলছে? বেশি হবে। সো আমরা কি জানি বলো? আমরা জানি হচ্ছে যে আপেক্ষিক ত্রুটি, সো আপেক্ষিক ত্রুটি সমান সমান হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই হচ্ছে পরিমাপকৃত মান। তো তোমাকে বলছে দেখো চূড়ান্ত ত্রুটি সমান, দ্যাট মিনস এটাকে তুমি চেঞ্জ করতে পারবা না, এটা লক। তাহলে বলো তো আপেক্ষিক ত্রুটির সাথে পরিমাপকৃত মানের সম্পর্ক কেমন? পরিমাপকৃত মান ব্যস্তানুপাতিক না? তার মানে যার পরিমাপকৃত মান কম তার আপেক্ষিক ত্রুটি বেশি। তো আমাদের আপেক্ষিক ত্রুটি বেশি কার? যার দৈর্ঘ্য কম হবে। তো সবচেয়ে কম দৈর্ঘ্য কত? 10 সেন্টিমিটার। বুঝছো না? আপেক্ষিক ত্রুটি কি 1 বাই, যে যদি চূড়ান্ত ত্রুটি ফিক্সড হয় তাহলে 1 বাই পরিমাপকৃত মান। এখন পরিমাপকৃত মান যার সবচেয়ে কম হবে
আপেক্ষিক ত্রুটি সবচেয়ে বেশি হবে, পরিমাপকৃত মান যার বেশি হবে আপেক্ষিক ত্রুটি তার কি হবে, কম হবে। এখানে আমাদের কি বলছে, আপেক্ষিক ত্রুটি বেশি হবে, তো সবচেয়ে কম কত 10। আর আমি যদি বলতাম আপেক্ষিক ত্রুটি কম হবে তাহলে 25 বসাইলে আমরা এখানে 1/25, তাহলে আপেক্ষিক ত্রুটি অনেক কম পেতে হবে। চূড়ান্ত ত্রুটি সমান হলে কোন বইটির দৈর্ঘ্যের আপেক্ষিক ত্রুটি বেশি হবে, যার দৈর্ঘ্য কম তার আপেক্ষিক ত্রুটি বেশি। তো এখানে পরিমাপকৃত মান দেখছি 10 সেন্টিমিটার সবচেয়ে কম ওইটা, তাহলে আপেক্ষিক ত্রুটি এটারও বেশি হবে। এবার আমাদের 4 নম্বর প্রশ্নটা কি বলছে দেখো, একটি দণ্ডের দৈর্ঘ্য 0.05 সেন্টিমিটার, দৈর্ঘ্য পরিমাপে আপেক্ষিক ত্রুটি চাইছে। তো আপেক্ষিক ত্রুটি বের করার সূত্র কি বলো? আপেক্ষিক ত্রুটি সমান সমান উপরে থাকে কি আমাদের চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই থাকে হচ্ছে পরিমাপকৃত মান, ঠিক আছে। এখন একটা দৈর্ঘ্য যদি এইভাবে দেওয়া থাকে তাহলে তুমি মনে রাখবে এই প্লাস মাইনাস পোর্শনটাই হচ্ছে কি চূড়ান্ত ত্রুটি। তাহলে চূড়ান্ত ত্রুটি আমরা পেলাম 0.05, প্লাস মাইনাস পোর্শনের যেটা থাকে সেটাই কি চূড়ান্ত ত্রুটি। চূড়ান্ত ত্রুটি আমরা কত পাইছি বলো, 0.05। আর পরিমাপকৃত মান এইটা হবে আমাদের কি পরিমাপকৃত মান, বুঝতে পারছি। তো একটা দৈর্ঘ্য যদি এইভাবে থাকে তাহলে প্লাস মাইনাসের অপর পাশে যেটা থাকবে সেটা চূড়ান্ত ত্রুটি। আমরা জানি চূড়ান্ত ত্রুটির আগে কি প্লাস মাইনাস থাকে, তাহলে প্লাস মাইনাস 0.5 মানে কি এইখানে আমাদের থাকবে প্লাস মাইনাস 0.5, এটা চূড়ান্ত ত্রুটি। আর পরিমাপকৃত মান কি এই যে এটা প্লাস মাইনাসের বাইরে যেটা থাকবে সেটা, তাহলে 0.05। আর এখানে আমাদের কত 12, আর এটাকে প্রকাশ করতে হয় কীভাবে বলো 100% দিয়ে। তো এখন যদি ক্যালকুলেট করো তাহলে 0.05 ডিভাইডেড বাই হচ্ছে 12 ইন্টু হচ্ছে 100, তাহলে 0.416, দ্যাট মিনস 0.417, ঠিক আছে 417 আছে 0.417, তার মানে এটারে আমরা কি লিখতে পারি 0.42%। বাট অপশন খেয়াল করো, তো 0.47% আসছিল না, এখানে কিন্তু 0.7417%। তো এখানে আমরা 417টাকে বাদ দিয়ে 42 লিখতে পারি, তো 0.42%। বাট অপশনে কোনো পার্সেন্ট আছে, অপশনে কোনো পার্সেন্ট নেই। তাহলে অপশনে যেহেতু পার্সেন্ট নেই তো পার্সেন্ট ছাড়া লিখতে হবে। তো পার্সেন্ট ছাড়া লেখার ওয়ে কি 0.42, এটাকে আরও 100 দিয়ে ভাগ করো, তাহলে আমাদের আসবে 0.0042। আমাদের অ্যান্সার কোটা 0.0042, এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার পার্সেন্ট ছাড়া, বুঝতে পারছো। আর পার্সেন্ট দিয়ে আসলে 0.42 আসতো। ওকে, সো এটাই আমাদের আজকের লাস্ট এমসিকিউ। তো এই ক্লাসটা শেষ হয়ে গেল, এরপরে ওয়ান শট সিকিউ আসবে, এরপরে ওয়ান শট এমসিকিউ আসবে। সবাইকে ওই ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই কোশ্চেনটা করে ক্লাসটা ফিনিশ। এবার দেখো পরিমাপের ক্ষেত্রে আপেক্ষিক ত্রুটি সমান সমান কি চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান, কারেক্ট। তারপর হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক ইকুয়াল হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের মান ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। সো এইটাও আমাদের ঠিক আছে, কিন্তু লঘিষ্ঠ গণন বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা বাই পিচ উল্টা লিখছে, এটা কি হবে বলতো পিচ বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা P/N, তার মানে এটা আমাদের কারেক্ট না। তো কারেক্ট অ্যান্সার কোনটা বলতো, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের 1, 2। সো এরই সাথে আজকের এই ভিডিওটা শেষ হইলো। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।